উহ, উহ, কি ঠান্ডাটাই না পড়েছে। সকাল সকাল হাত পা যেন জমে পাটালি গুড়ের মতো শক্ত হয়ে যাচ্ছে, তার উপর রোজ সকাল সকাল রাজসভায় যাওয়া। ধুর, এ বড় কষ্টের কাজ। হুম, আ সকাল সকাল ভোলা ময়রার দোকানে মিষ্টি দর্শন। মিষ্টি তো নয়, যেন যেন সাক্ষাৎ ভগবানের দেখা পাওয়া। ভোলা ময়রা, ও ভোলা ময়রা, বলি আজ নতুন কিছু বানালে নাকি? নতুন আর কি বানাবো গোপাল, যা রোজ বানাই তাই বানিয়েছি। সন্দেশ, কাঁচাগোল্লা, গজা, জিলিপি। তবে হ্যাঁ, ওই সামনে বড়দিন আসছে না, আর আর বাজারে ওই নতুন গুড় উঠেছে বলে রসগোল্লাটা নলেন গুড়ের বানিয়েছি। আ নলেন গুড়ের রসগোল্লা, ঠিক যা ভেবেছিলাম। তা তা তুমি কি নিতে এসেছো শুনি? জিলিপি না ওই সন্দেশ? না না, শুধু ওই জিলিপি সন্দেশে আমার হবে না, বুঝলে। সঙ্গে সঙ্গে আরো অনেক অনেক মিষ্টি চাই। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? কিন্তু কোন দোকান থেকে মিষ্টিগুলো কিনবো সেটাই ভাবছি, বুঝলে। হ্যাঁ, মিষ্টির দোকানে দাঁড়িয়ে ভাবছো কোন দোকান থেকে এই মিষ্টি কিনবে? আমার সঙ্গে ওই মশকরা হচ্ছে? হ্যাঁ, মশকরা? আহা হা, তুমি রাগ করছো কেন বলা? তুমি মানুষটা ভালো, কিন্তু বুঝলে তোমার দোকানের মিষ্টিগুলো না ভালো না, সব পচা। খবরদার, খবরদার গোপাল। হ্যাঁ, তুমি তুমি আমাকে পচা বলবে বলো, কিন্তু এই আমার দোকানে মিষ্টি, ওই মিষ্টি তুলে একদম বাজে কথা বলবে না, এই বলে দিলাম। ঠিকই তো বলেছি ভোলা, তোমার দোকানের মিষ্টি একবার ভুল করে খেয়ে ফেললে 5 দিন পেট খারাপ থাকে আমার। বললেই হলো, হ্যাঁ বললেই হলো পচা মিষ্টি। আমার দোকানের মিষ্টি একদম টাটকা, বুঝলে, একদম টাটকা। বিশ্বাস না হলে নিজেই একটা মিষ্টি খেয়ে যাচাই করে দেখো না, দেখো। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। হ্যাঁ, তাই ভালো। হ্যাঁ, এই গণেশ, গণেশ, গোপালকে একটা ওই মিষ্টি দে তো, দে, খেয়ে বলুক মিষ্টিগুলো পচা না টাটকা। দে, নাও নাও গোপাল, নাও, আর খেয়ে বলো এইগুলো কিরকম। কি বুঝলে? হ্যাঁ, কি বুঝলে? ধুর, একটা জিলিপি খেয়ে কি আর মিষ্টির গুণাগুণ বোঝা যায় নাকি? এবার একটা সন্দেশ দাও দেখি তো, দেখি টাটকা না বাসি। না, এবারও বুঝলাম না। দূর দূর, এবার একটা ওই তোমার নলেন গুড়ের রসগোল্লা দাও দেখি তো, একটু চেখে দেখি। যা, আমার দোকানের সব মিষ্টি তো তুমি একাই খেয়ে শেষ করে দিলে গো গোপাল। আহ, সত্যি বলা, তোমার দোকানের মিষ্টির জবাব নেই, বুঝলে। যেমন নরম তেমন টাটকা। চলি। হ্যাঁ হ্যাঁ, চলি মানে? হ্যাঁ, চলি মানে কি? হ্যাঁ, সব মিষ্টি খেয়ে নিলে আর তার দাম দেবে না? হ্যাঁ, দাম? কিসের দাম? এতক্ষণ ধরে সময় নষ্ট করে তোমার দোকানের মিষ্টিগুলো টাটকা না বাসি সেটা যাচাই করলাম। আমি কি উল্টে ওই যাচাই করার কাজের জন্য পারিশ্রমিক চেয়েছি? জাগে, অনেক বেলা হলো, এবার আমি চলি। চাপ বাবা, সকাল সকাল ওই গোপাল আমার মাথায় হাঁড়ি ভেঙে চলে গেল। হ্যাঁ, তোমাকে আমি ছাড়বো না গোপাল। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, দেখে নেবো। হ্যাঁ, দেখে নেবো, এই বলে দিলাম, দেখে নেব। পেট ভর্তি মিষ্টি খেয়ে আজ আর রাজসভায় যাব না, সোজা বাড়ি গিয়ে ঘুম। কি ব্যাপার ভোলা ময়রা, সাত সকালে এরকম বাংলার পাঁচের মতন মুখ করে দাঁড়িয়ে আছো যে? দেখুন না মন্ত্রী মশাই, এই সকাল সকাল এই গোপাল এসে মিষ্টি কেনার নাম করে আমার দোকানের সব মিষ্টি বিনা পয়সায় খেয়ে চলে গেল। সে কি, গোপালের লোক ঠকানো অভ্যেসটা আর গেল না? তা গোপাল তোমাকে কিভাবে ঠকালো শুনি? সে দুঃখের কথা আর কি বলি বলুন। গোপাল বলে আমার দোকানের সব মিষ্টিগুলো নাকি পচা, তাই আমি ওই গোপালকে একটা মিষ্টি খেয়ে দেখতে বলেছিলাম। আপনি কি করে জানবো যে গোপাল আমার দোকানের সব মিষ্টিগুলো খেয়ে ফাঁকা করে দেবে? ও, এই ব্যাপার। বেটা গোপাল নিজেকে খুব চালাক ভাবে, সারাক্ষণ খালি অন্যকে বোকা বানানোর চিন্তা। না, কথাটা মহারাজের কানে তুলতে হচ্ছে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, কিছু একটা করুন, কিছু একটা।
ওই গোপালকে জব্দ করতে না পারলে আবার রাতে ঘুম হবে না। তুমি কোনো চিন্তা করো না ভোলা, আমি আজই রাজসভায় গিয়ে মহারাজকে বলে গোপালের একটা ব্যবস্থা করছি। বেটা খুব বার বেড়েছে, কিন্তু হ্যাঁ, কাল সকালে তুমি 1 হাঁড়ি নলেন গুড়ের রসগোল্লা আমার বাড়িতে পাঠিয়ে দিও, বুঝলে? হ্যাঁ মন্ত্রী মশাই, খুব বুঝেছি। কি বুঝলে শুনি? বুঝলাম। ওই নলেন গুড়ের রসগোল্লা আপনার বাড়িতে না পাঠালে গোপাল শাস্তি পাবেন। একদম ঠিক বুঝেছে। না, অনেক দেরি হয়ে গেছে, আমি এবার চলি। আমাদের মন্ত্রী মশাইও কম যান না দেখছি। হ্যাঁ, এই যেমন বলি, এতক্ষণ ছিলে কোথায় শুনি? আগে গোপালের কুকর্মের কথা শুনতে গিয়ে একটু দেরি হয়ে গেল মহারাজ। গোপাল? গোপাল আবার কি করলো? আপনার আদরের গোপাল আজ সকালে ভোলা ময়রার দোকানে গিয়ে সব মিষ্টি খেয়ে শেষ করে দিয়েছে, উল্টে মিষ্টির দামও দেয়নি। ছি 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 ছি, গোপাল এটা মোটেই উচিত কাজ করেনি। তা গোপাল এখন কোথায় শুনি? দেখুন, হয়তো রাজসভা কামাই করে বাড়িতে কাঁথা কম্বল চাপা দিয়ে নাক ডেকে মোষের মতন ঘুমোচ্ছে। হ্যাঁ, বিনা পয়সায় মিষ্টি খেয়ে রাজসভা কামাই করে বাড়িতে গিয়ে কাঁথা কম্বল চাপা দিয়ে ঘুম? হ্যাঁ, দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি গোপালের বাড়িতে যাব, গোপালকে টানতে টানতে আজ রাজসভায় নিয়ে আসবো আমি। এই তো, এবার যা করার মহারাজই করবেন। এই যে গোপাল, বলি তোমার কি ব্যাপারটা শুনি? মহারাজ আপনি? বাবা, মহারাজকে দেখে ভূত দেখার মতন চমকে উঠলেন যে। শোনো গোপাল, মহারাজ কিন্তু সব জানেন। কি জানেন? আমি জানি তুমি আজ সকালে ভোলা ময়রার দোকানে গিয়ে কি করেছো। এই রে, ভোলা ময়রার নাম শুনেই পিটার ভিতরটা আবার মোচড় দিয়ে উঠলো। ও গিন্নি, দাও 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 দাও, একটা বালতি দাও। দেখেছেন দেখেছেন মহারাজ, আপনাকে দেখে গোপাল ছুটে পালাচ্ছে। ধর ধর ধর, গোপালকে ধর। আর ধর, ওকে কি আর ধরা যাবে? হ্যাঁ, দেখে বুঝতে পারছেন না কোথায় দৌড়চ্ছে? হ্যাঁ, পেটের অবস্থা একেবারে 12টা বাজিয়ে ফেলেছে। আর হবে না, এত মিষ্টি একবারে খেলে যা হয়। হ্যাঁ, এই রে, এই অবস্থায় গোপালকে রাজসভায় নিয়ে গেলে তো বিপদ আরো বাড়বে। না না না, দরকার নেই বাবা। তা বলে আপনি গোপালকে ছেড়ে দেবেন মহারাজ? না, এ কিছুতেই হতে পারে না। শান্তি। বাধ্য হয়ে না করেছি বন্ধ। মহারাজ চলুন এখান থেকে, এখানে বড্ড গন্ধ। সেই ভালো, আমি বরং গোপালকে পরে দেখে নেব। মহারাজ মহারাজ মহারাজ, কে 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 কে? আরে দেখে ছুটতে পারো না? আগে আগে আমার মাথায় গোপালকে জব্দ করার একটা দারুণ বুদ্ধি এসেছে মহারাজ, দারুণ বুদ্ধি। তাই মানে তা বলে সেই আনন্দের চোটে আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে? বাবা, যাই হোক, এবার বলো শুনি, কি বুদ্ধি এসেছে তোমার মাথায়? বলছি মহারাজ, বলছি। সাবাস মন্ত্রী, সাবাস! এবার গোপাল হবে জব্দ। হ্যাঁ, আমি আজই গোপালের বাড়িতে খবর পাঠিয়ে গোপালকে নিমন্ত্রণ করে রাজবাড়িতে ডাকছি। তারপর তো জমবে খেলা। দাদু, আসছে বড় দিনে আমারে তুমি কি উপহার দেবে শুনি? আমার কিন্তু একটা নতুন গুলতি চাই গোপাল দাদু। আর আমার চাই একটা পুতুল। আমি কি সাদা চুল লম্বা দাড়ির সেই বুড়োটা যে তোদের সবাইকে উপহার দিয়ে বাড়াবো?
না আমাদের উপহার চাই চাই, হ্যাঁ চাই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এত করে যখন বলছিস তখন ওই কেক আর কমলা লেবু কিনে এনে দিতে পারি। এর বাইরে কিন্তু কিচ্ছু পাবি না, এই বলে দিলাম। গোপাল দাদা, আগামীকাল সকালে রাজবাড়িতে তোমার নেমন্তন্ন। মহারাজ বলে পাঠিয়েছেন আগামীকাল তুমি সকালবেলার প্রাতরাশ রাজসভায় গিয়ে করবে। সময় মতন পৌঁছে যেও কিন্তু। রাজবাড়িতে নেমন্তন্ন মানে মানে সকাল সকাল মাছ মাংস পোলাও কত্তা রাবড়ি, আহা! আচ্ছা ভাই, মহারাজকে বলে দিও আমি সঠিক সময়ে পৌঁছে যাব। আচ্ছা গোপাল দাদা। শুনি তো, আগামীকাল আবার নেমন্তন্ন, তাও আবার রাজবাড়িতে। নে নে নে, এবার তোরা বাড়ি যা, এই আনন্দে আমি একটু ঘুমিয়ে নিই। সে যাচ্ছি, উপহারের কথাগুলো মনে রেখো গোপাল দাদু। শুধু মনে রাখলে হবে না, কিনেও রেখো। আর তো কদিন পরেই বড়দিন। এ কি, সকাল সকাল শয়তান মন্ত্রীটা এখানে কি করছে? সুপ্রভাত মহারাজ। আরে আরে গোপাল যে, এসো 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 এসো। কি ব্যাপার গোপাল, তোমার পেটের রোগ সেরেছে? আগে আমার পেটের রোগটা না অনেকটা আপনার ভালো কাজ করার ইচ্ছের মতন, দুটোই বেশি দিন টিকে না। পেট পাতলা কোথাকার, উল্টে আমাকে খোঁটা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এইসব পরে হবে। চলো গোপাল চলো, আজ তোমার জন্য বিশেষ আয়োজন আছে। সে না হয় যাচ্ছি, কিন্তু কোন আনন্দে আজ আমার নেমন্তন্ন সেটাই তো এখনো জানা হলো না মহারাজ। কোন কারণে? কোন কারণে? বড়দিন 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 মহারাজ, ভুলে গেলেন? মনে পড়েছে মনে পড়েছে, বড়দিন আসছে এই খুশিতে আজ তোমার নেমন্তন্ন। হ্যাঁ, বড়দিন তো প্রত্যেক বছরই আসে। না না না, কেমন একটা সন্দেহের গন্ধ পাচ্ছি। কি হলো গোপাল? ওই আহা, এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? এসো এসো এসো, ভেতরে এসো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তাই নাকি? তবে চলুন মহারাজ। না গোপাল, এবার বসে পড়ো। এ কি, খাবার কোথায়? ওই তো খাবার। এই দেখো গোপাল, তোমার জন্য সকাল সকাল কত আয়োজন। এইটাতে আছে উচ্ছের রস, আর এটাতে আছে হানকুনি পাতার রস, আর এই গ্লাসে আছে নিম পাতার রস। হ্যাঁ, এসব আমার জন্য? হ্যাঁ গোপাল। নাও নাও গোপাল, নাও খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ, কি হলো গোপাল? আরে খাও। না, আমি খাবো না। কি বললে? তুমি আমার নিমন্ত্রণ রক্ষা করবে না? হ্যাঁ, তোমার এত বড় সাহস! মহারাজ, সামনের মাসে গোপালের বেতন কেটে নিন তাহলে। ঠিক বলেছ, তাই করব। হ্যাঁ, নেমন্তন্ন রক্ষা না করলে বেতন পাবো না? নাও, খাওয়া শুরু করো। ওয়াহ, ইস, কি তেতো রে বাবা। করে বাবা রে, মরে গেলাম। এরপরে আরো এক গ্লাস নিম পাতা রস খেতে হবে তোমাকে গোপাল। হ্যাঁ, না 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 না, আর না, আমি আর পারবো না। না বললে তো শুনবো না আমি। এই মন্ত্রী, গোপালের মুখটা চেপে ধরো তো। ধরেছি মহারাজ। এই নাও গোপাল, নাও, নাও, নাও। ওরে বাবা রে, মারে, আমার জিভের সব স্বাদ নষ্ট হয়ে গেল রে। আর আমি ভালো ভালো খাবার খেতে পারবো না, সব শেষ হয়ে গেল গো। গোপালকে এমন খাবার খাইয়েছি যে আগামী 1 মাস গোপাল মাছ মাংস খেলেও নিম পাতা আর উচ্ছের স্বাদ পাবে। সাবাস মন্ত্রী, সাবাস। একেই বলে এক ঢিলে 2 পাখি। গোপালের খাবার রোগও বন্ধ হবে এবার, আর পেটের রোগও সেরে যাবে। হাসুন হাসুন, যত খুশি হাসুন, এর বদলা আমি নেব, এই বলে দিলাম। ছাড়বো না কাউকে, দেখে নেব। কি গো, আজ
আজ এখনো দাওয়ায় বসেছে? বাজারে কে যাবে? বলি কাল তো বড়দিন। আর ন্যাপলা, গুলটে, মুটি, ট্যাপা, পুচকের জন্য কেক, কমলা লেবু সব কিনে আনবে বলেছিলে যে। উফ, নি সকাল সকাল তো চেঁচিও না তো। এখন কেক, মিষ্টি, কমলা লেবু এসবের নাম শুনলেই না একেবারে গুলি উঠছে। ও গিন্নি, আমি কি আর কোনোদিন ভালো ভালো খাবার খেতে পারবো না? আর কি করবে বলো? মহারাজ তোমাকে ধরে নিয়ে গিয়ে তেতো খাইয়েছেন বলে কথা। আমি ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এর একটা বদলা আমি নেবই নেব। এই এই কেকের দিব্যি দিয়ে বলছি। কেক পেয়েছি। কোথায় পেলে কেক? আরে দূর, ঠিক নয়, বদলা নেওয়ার বুদ্ধি খুঁজে পেয়েছি গিন্নি। এই বছর নাতি নাতনিদের জন্য আমাকে আর ট্যাকের কড়ি খসিয়ে কেক আনতে হবে না। হ্যাঁ, আনতে হবে না? তা কে আনবে গো? কোথা থেকে পাবে গো? এখনই এত ব্যস্ত হইও না গিন্নি, একটু সবুর করো, সব দেখতে পাবে। ও গোপাল দাদু, গোপাল দাদু, ও গোপাল দাদু। এই 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 দেখো, এই সাত সকালে তো চেঁচাচ্ছিস কেন বলতো? জানো গোপাল দাদু, এই মাত্র বাজারে দেখে এলাম কাল বড়দিন বলে সব দোকানে দোকানে কত রকম কেক এসেছে। হ্যাঁ, আর জানো আরো কত মন্না মিঠাই। ওহ, আমরা তো এসব দেখেই তোমায় খবরটা দিতে এলাম। ও দাদু, তুমি যে আমাদের বলেছিলে বড়দিনে কেক আর কমলা লেবু কিনে দেবে, দেবে তো কাল? দেবে তো? দেবে তো? দেবে তো দাদু, দেবে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই সব পাবি রে বাবা, সব পাবি, কিন্তু তার জন্য তোদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে। কি করতে হবে এক্ষুনি বলো, তুমি যা বলবে আমরা তাই করব। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা শোন তবে, বুঝেছিস? বুঝেছি দাদু। এবার এবার খবরটা ভালো মতন ছড়িয়ে দে, দেখিস কেউ যেন বাদ না যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, আমরা কাউকে বাদ দেব না। আজ বিকেলের মধ্যে কিন্তু সবাইকে খবরটা দিতেই হবে, বুঝলি তো? নে নে নে, তোরা এবার কাজে লেগে পড়। চল চল, আর দেরি না করে এক্ষুনি যাই, দাদুর কথা মতো সবাইকে জানাতে হবে। হ্যাঁ, এই চল 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 চল। মহারাজ, বছর পেরিয়ে একবার আসে যা, আপনাকে জানাই তারই শুভেচ্ছা। আছে যত ভালোবাসা সবই নিয়ে নিন, ভুলে যাবেন না মহারাজ, আজ যে বড়দিন। বাহ, 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 বড়দিনের দিন বড় ভালো কবিতা শোনালে তো সভাকবি। কি আজ বড়দিনের দিন গোপাল আবার আজ সবার ডুব মারলো? পেন নাম হই মহারাজ। দেখেছেন মহারাজ, গোপালের নাম নিতে না নিতেই গোপাল হাজির। আর বলবেন না মন্ত্রী মশাই, উচ্ছে নিমের রস খাওয়ার পর আমার শরীর আগের থেকে আরো সচল হয়ে গেছে। তাই এবার থেকে গোপালের নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই গোপাল এসে হাজির। তাই নাকি? কিন্তু গোপাল, তোমার শরীর যতই সচল হোক না কেন, আজ কিন্তু তুমি আবার দেরি করে রাজসভায় এসেছো। আমার মনে হয় গোপালের রাজসভায় চাকরির প্রয়োজন নেই মহারাজ, আপনি বরং ওকে এবার ছাঁটাই করে দিন। মহারাজ, আমি ঠিক সময়েই রাজসভায় এসেছি, কিন্তু রাজসভার সামনে ওই গোটা রাজ্যের মানুষের ভিড় পেরিয়ে রাজসভায় ঢুকতে একটু সময় লেগে গেল মহারাজ। হ্যাঁ, বলো কি? রাজ্যের মানুষের ভিড়? মহারাজ, মহারাজ, রাজসভার বাইরে রাজ্যের সব প্রজারা ভিড় করেছে। সকলেই আপনার সাথে দেখা করতে চায়। আমার সাথে? কিন্তু কেন? দেখুন, হয়তো আবার কোনো দাবি নিয়ে এসেছে, এটা যে দাবির শেষ নেই। দাবি যদি থাকেও সেটা দেখা আমারই কর্তব্য। হাজার হোক ওরা আমারই প্রজা। চলো চলো চলো, বাইরে গিয়ে দেখি। প্রণাম মহারাজ। প্রণাম প্রণাম প্রণাম। কিন্তু তোমরা সবাই মিলে কি ব্যাপার? কি হয়েছে তোমাদের? কি আবার হবে মহারাজ, আপনি ডেকেছেন তাই আমরা বড়দিনের কেক খেতে এসেছি। হ্যাঁ মহারাজ, আজ রাজবাড়ি আসার জন্য গোপাল দাদা বাচ্চাদের দিয়ে খবর পাঠিয়েছিল। হ্যাঁ, বড়দিনের কেক আমি বলেছি খাওয়াবো? কখন? আমি কখন বললাম? আরে এই গোপাল! আগে মহারাজ, ওই পরশুদিন আপনি বড়দিন উপলক্ষে শুধুমাত্র আমাকে ভালো ভালো খাবার খাওয়ালেন। বাড়ি ফিরতে ফিরতে ভাবলাম আপনার আমার শরীরের প্রতি চিন্তা, আমার সুস্থ থাকার জন্য আপনার যত্ন করে খাওয়ানো, এই সব আপনার মতো প্রজাপালক ছাড়া আর কার হতে পারে।
তা বাকি প্রজারাই বা কেন সেই যত্ন থেকে বাদ পড়বেন? তাই আর কি। এই রে, গোটা গ্রামবাসীকে কেক খাওয়াতে গেলে তো রাজকোষ ফাঁকা হয়ে যাবে। বুঝেছি, এবার আমি বুঝেছি বড়দিনের নাম করে তেতো খাওয়ানোটা যে তোমায় জব্দ করার জন্য সেটা তুমি ধরে ফেলেছো গোপাল, তাই তুমি এত কিছু করেছো। হ্যাঁ, আগে বড়দিনের দিন মিথ্যে বলি কিভাবে মহারাজ? আপনি ঠিকই ধরেছেন। উফ, সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। আচ্ছা খেল দেখালে তুমি। মহারাজ পালান, এদের সবাইকে কেক খাওয়ানো আর সাদা হাতি পোষা দুটোই সমান। না 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 না, এইভাবে আমি আমাদের প্রজাদের ফিরিয়ে দেব না। গোপাল বদলা নিয়েছে ঠিক আছে, কিন্তু এর সঙ্গে তো আমার মান সম্মান জড়িয়ে আছে। রাজকোষ যে এবার সত্যি সত্যি ফাঁকা হয়ে যাবে। না 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 না, রাজকোষ ফাঁকা হবে না, বরং আগামী 5 মাস তোমার বেতন বন্ধ মন্ত্রী। হ্যাঁ, কেন? কারণ তুমি আমাকে গোপালকে জব্দ করার বুদ্ধিটা না দিলে আজ এত কিছু হতো না। তাই তোমার 5 মাসের বেতনের টাকা দিয়ে আজ আমি সবাইকে কেক খাওয়াবো। না মহারাজ, এমন করবেন না। আমি না খেতে পেয়ে মরবো মহারাজ, এমন করবেন না। জয় মহারাজের জয়। এমন করবেন না। মরবেন না মন্ত্রী মশাই, আমি দুবেলা আপনাকে নিম পাতার রস খাইয়ে আসবো। হ্যাঁ, যা, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। কে আছো? বাজার থেকে কেক কিনে আনো, আজ বড়দিন বলে কথা। আমরা কেক খাবো, কেক খাবো। আমরা কেক খাবো। জয় গোপাল দাদুর জয়। জয় গোপাল দাদুর জয়। ইম্পসিবল! এইভাবে আমরা কিছুতেই রাজা কৃষ্ণচন্দ্রের হাত থেকে কৃষ্ণনগর রাজ্যটা ছিনিয়ে লইতে পারবো না। আমাদের অন্য কোনো প্ল্যান করিতে হইবে। ঠিক বলেই আছো, রাজা কৃষ্ণচন্দ্র বড়ই ক্লেভার। নো নো, রাজা কৃষ্ণচন্দ্র নহে, ক্লেভার রইল ওই গোপাল ভাঁড়। যতদিন গোপাল ভাঁড় কৃষ্ণচন্দ্রের কাছে থাকিবে ততদিন কেউ রাজা কৃষ্ণচন্দ্রের কোনো ক্ষতি করিতে পারিবে না। তাহলে গোপাল ভাঁড় থাকিতে আমরা কি করিয়া এই রাজ্যে নিজেদের বিজনেস খুলিব? জানি না, তবে মাথা খাটাইয়া একটা ভালো প্ল্যান বার করিতে হইবে আমাদের। থিঙ্ক 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 আইডিয়া, এই আইডিয়া আমার মাথায় একটা ভালো আইডিয়া আসিয়াছে। কি আইডিয়া? নতুন বছরের প্রথম দিনই আমরা রাজা কৃষ্ণচন্দ্রকে কিডন্যাপ করিব। গুড জব, গুড জব। তুমি কি পাগল হইয়া গিয়াছো? আমরা যে রাজ্যে টাবু ফেলিয়াছি সেই রাজ্যের রাজাকে কিডন্যাপ করিলে আমার কি অবস্থা হইতে পারে সেই সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে মাই ফ্রেন্ড? আইডিয়া আছে, সেই জন্যই তো বলিতেছি। আমরা রাতের অন্ধকারে রাজা কৃষ্ণচন্দ্রকে কিডন্যাপ করিয়া ভোর হওয়ার আগে উহাকে জলপথে অন্য কোথাও পাচার করিয়া দিই। কিন্তু কি করিয়া এই ইম্পসিবল কাজটিকে পসিবল করবে শুনি? তবে শোনো, সামনেই নিউ ইয়ার আসতেছে। আমরা রাজা কৃষ্ণচন্দ্র এবং তার সব সভাসদদের নিউ ইয়ারের পার্টিতে নিমন্ত্রণ করিব। তারপর পার্টি চলিতে চলিতে বাকি কাজটা ঠিকই পসিবল হইয়া যাইবে। কিন্তু গোপাল ভাঁড়, উহার কি হইবে? আমরা গোপাল ভাঁড়কে নিমন্ত্রণ করিব না। গোপাল ভাঁড় না আসিলেই ঝামেলা মিটিয়া যাইবে। Good, good, very good, very good. A very good idea, my friend, very good idea. এবার আমরা সাকসেসফুল হইবই হইব। 3 cheers for New Year party. হিপ হিপ হুররে! এই, বলি শুনছো? এই বলি কি গো, কথা কানে যাচ্ছে? হ্যাঁ? দূর! এই তুমি উঠবে নাকি? এই ওরে বাবারে, ওরে বাবারে, ভূমিকম্প এসেছে! পালাও গিন্নি, পালাও, পালাও! কোথায় ভূমিকম্প? এই তো একটু আগে এসেছিল গিন্নি। সত্যি বলছি, আমার গোটা শরীরটা কেঁপে উঠলো। দেখো 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 দেখো, শরীরে তুলুনি এখনো কাটেনি। ধরে দেখো, ধরে দেখো। তুমি এক্ষুনি থলে হাতে বাজারে না গেলে ওই রকম ভূমিকম্প আবার আসবে এই বলে দিলুম। হ্যাঁ, ওরে বাবারে, সকাল সকাল আমার গিন্নি চরম খেপে গেছে। পালাও!
উফ, বাবারে বাবা, গিন্নি তো নয়, যেন জ্বলন্ত আগ্নেয়গিরি। একবার মুখ খুলে সব পুড়ে ছাই একেবারে। উফ, বাবা, ও বাবা, এই শীতেও গা থেকে ঘাম বের করে ছাড়লো। হ্যালো গোপাল। হ্যাঁ, হেলবো? কোন দিকে হেলবো? নো নো, আই মিন হ্যালো। এই তো হেলেছি। আর কত হেলবো? ওহ, তোমাকে আমরা হেলিতে বলেনি গোপাল। এ কি, এই একটু আগেই তো আপনারা বললেন হ্যালো গোপাল। ইহার সঙ্গে কথা বলিয়া কোনো লাভ নেই, চলো আমরা চলিয়া যাই। ঠিক বলিয়াছ, চলো। লাভ ছাড়া আপনারা কোনো কাজই করেন না, সে আমার খুব ভালো করে জানা আছে। যত সব। এইভাবে ঠান্ডায় কেঁপে উঠলে চলবে না, ঠান্ডাকে মোকাবিলা করতে হবে। তোমরা হলে আমার রাজসভার সদস্য, তোমাদের শারীরিক দিক থেকে আরো শক্তিশালী হতে হবে, যাতে রোদ, ঝড়, জল, ঠান্ডা তোমাদের কিছুই না করতে পারে। ওরে বাবারে, মহারাজ মহারাজ, ও আজ হঠাৎ আপনার মাথায় শরীর চর্চার ভূত চাপলো কেন বলুন তো? শুধু আজ নয়, এবার থেকে তোমাদের রোজ রাজসভা শুরু হওয়ার আগে 1 ঘন্টা করে শরীর চর্চা করতে হবে, আর তাতে তোমাদের কাজ করার ইচ্ছেটা আরো বাড়বে। শীতের সকালে খেটে মরছি, সবই আমাদের পোড়া কপাল। কিন্তু মহারাজ, ওদিকে যে কাঁথা চাপা দিয়ে আরামে ঘুমোচ্ছে গোপাল। ও তাই তো মহারাজ, আমরা সবাই এখানে শরীর চর্চা করবো। ওদিকে ওদিকে গোপাল নাক ডেকে ঘুমাবে। এ কেমন বিচার? হ্যাঁ, এ কেমন বিচার? উড়ে বাবারে, তাই তো, কি ঠান্ডা! এত কিছুর মাঝখানে আমি তো গোপালের কথা ভুলেই গেছিলাম। দাঁড়াও, আজ আসুক গোপাল রাজসভায়, তারপর দেখাচ্ছি মজা। নাও গিন্নি, আজ বাজার থেকে চুনো মাছ কিনে এনেছি। পেঁয়াজ খুলি দিয়ে জমিয়ে চুনো মাছখানা রাধো দেখি। আবদারের ঠেলায় মরে যাই। ওমা, 10টা নয়, 5টা নয়, তুমি আমার একমাত্র গিন্নি গো। তোমার কাছে আবদার করব না তো কার কাছে করব বলো? ঠিক আছে ঠিক আছে, এবার স্নান সেরে খেতে বসো। আমি তোমার জন্য গরম গরম ভাত আর আলু পোস্ত রান্না করেছি। আলু পোস্ত? ভূমিকম্প শেষে আকাশে এক ফালি চাঁদ উঠেছে যেন। কি ভাবছেন মহারাজ? ভাবছি ভাবছি আজ গোপাল রাজসভা এলে না, ওকে এক পায়ে দাঁড় করিয়ে রাখবো। না না, তাতে ওর কিছুই হবে না মহারাজ। আমি বলি কি, আপনি বরং গোপালকে ওই দুরাত জাগিয়ে রাখুন। হ্যাঁ, তাতে কি গোপালের ঘুমের বদ অভ্যেস দূর হবে? হবে না, গোপাল খুব চালু, ও ঠিক পালাবে আর আমাদের জ্বালাবে। তাহলে এক কাজ করুন মহারাজ, গোপালকে সারা রাত গলা পর্যন্ত পুকুরের ঠান্ডা জলে দাঁড় করিয়ে রাখুন। কেন আমি কি করলাম শুনি? এই যে গোপাল, বলি এতক্ষণ ছিলে কোথায়? বাবারে, ভূমিকম্প, আবার ভূমিকম্প। কোথায় ভূমিকম্প গোপাল? আমরা সবাই সকালে 1 ঘন্টা শরীর চর্চা করেছি গোপাল, আর তুমি সেই সময় ঘুমিয়েছো। তাই আজ তোমাকে শাস্তি স্বরূপ সারা রাত গলা পর্যন্ত পুকুরের ঠান্ডা জলে দাঁড় করিয়ে রাখা হবে। যত সব। আমার শরীর আপনাদের থেকে অনেক অংশে ভালো, তাই আমাকে সকাল সকাল শরীর চর্চা না করলেও চলবে। কি বললে গোপাল? আগে আপনি ঠিকই শুনেছেন মহারাজ। তোমার সাহস তো মন্দ নয়। একে দেরি করে রাজসভায় এসেছো, তারপর এই কলসির মতো ভুঁড়ি নিয়ে বলছো তোমার শরীর নাকি বাকিদের থেকে ভালো। আগে মাথায় বুদ্ধি থাকলে গায়ের জোর দিয়ে কি হবে মহারাজ? আমার সামনে যে সমস্যাই আসুক না কেন, আমি ফু দিয়ে সব উড়িয়ে দিতে পারি। এই বলে দিলাম। ব্রাভো ব্রাভো। কপালে যেমন ধরি, উহা তেমনই বড় বড় কথা। কি আপনারা? আমরা আসিয়াছিলাম আপনার সঙ্গে দেখা করিতে, হঠাৎ গোপাল ভাঁড়ের কথা আমাদের কানে আসিল, তাই আমরা ভেতরে ঢুকিয়া পড়িলাম। গোপাল ভাঁড় খুব ভালো লোক হাসায়। দেখো আমরা এখনো হাসিতেছি। এটা হাসির কথা নয়, এটা সত্যি কথা। অদ্ভুত তো। দেখো গোপাল, সবাই জানে তুমি বাড়িয়ে বাড়িয়ে মিথ্যে কথা বলো। আচ্ছা, এবার বলুন তো
আপনারা আমার কাছে কোন দরকারে এসেছেন? কোনো দরকার নেই, আমরা আসিয়াছি আপনাকে এবং আপনার রাজসভার সদস্যদের নিমন্ত্রণ করিতে। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? নিউ ইয়ার মানে নতুন বছরের নিমন্ত্রণ। নতুন বছর? কিন্তু বৈশাখ মাস আসতে যে ঢের দেরি। না মহারাজ, আমাদের বাংলা বছরে নয়, এই নিমন্ত্রণ ইংরেজদের ইংরাজি নতুন বছরের। ঠিক ধরিয়াছেন, 31শে ডিসেম্বরের রাত হইতে আমাদের নিউ ইয়ারের পার্টি শুরু হইবে। ওখানে থাকবে নানান রকম খাবার, কেক, পানীয় ইত্যাদি ইত্যাদি। আমরা চাই আপনি এবং আপনার রাজসভার সব সদস্যরা ওই পার্টিতে আসুন। বাবা বাবা, এই তো খুব ভালো কথা। হ্যাঁ, আমরা অবশ্যই যাব। অনেক অনেক খাবার, কেক, পানীয় জমিয়ে খ্যাট হবে ওই দিন। না 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 গোপাল, তুমি আসিবে না, আমরা তোমাকে নিমন্ত্রণ করিনি। সে কি, গোপাল যাবে না? নিউ ইয়ারের পার্টি আমাদের কাছে পবিত্র একটি উৎসব, সেখানে মিঠে বাড়ির কোনো প্রবেশ নাই। ঠিক ঠিক, গোপাল একটু আগেই মিথ্যে কথা বলেছে। তার উপর গোপালের একটা শাস্তি পাওনাও ছিল, তাই গোপালকে ছাড়াই আমরা নিউ ইয়ারের পার্টিতে যাব, এটাই গোপালের শাস্তি। কিসের শাস্তি শুনি? আমি একটুও মিথ্যে কথা বলিনি, যেটা সত্যি সেটাই বলেছি। আমার পেটে ভুঁড়ি থাক আর যাই থাক, আমি আপনাদের সবার থেকে অনেক অনেক সচেতন। গোপাল, এখন সব বলে আর লাভ নেই। ইংরেজরা যখন তোমাকে নিমন্ত্রণ করেনি, তখন তোমায় নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাবাই বাবাই গোপাল, বাই। দরকার নেই আমার নিউ ইয়ারের পার্টিতে গিয়ে, আমি বাড়ি বসে পাঁঠার মাংসের ঝোল খাবো। মহারাজ, আমার এই মাসের বেতনটা আপনি অগ্রিম দিয়ে দিন। হবে না, রাজকোষে দেওয়ার মতন টাকা নেই। গোপাল, আর ঝামেলা বাড়িও না তো। যাও যাও, এবার তুমি বাড়ি যাও, আর এবার থেকে তাড়াতাড়ি রাজসভায় আসাটা অভ্যেস করো, না হলে কপালে দুঃখ আছে, এই বলে দিলাম। আচ্ছা বেশ, আমিও দেখবো বিপদে পড়লে আপনাকে কোন সভাসদ বাঁচায়। আবারও বলে গেলাম, গোপাল ভাঁড়ের শরীর চর্চা করার কোনো দরকার নেই। গোপাল ভাঁড় সবকিছু ফু মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। গোপাল খুব রাগ করিয়াছে মনে হয়। ছাড়েন তো গোপালের কথা, এবার বলুন কি কি খাবার থাকবে ওই নিউ ইয়ারের পার্টিতে? ভালো ভালো বিদেশি খাবার থাকবে নিশ্চয়ই। নিশ্চয়ই থাকিবে, অনেক ভালো ভালো খাবার থাকিবে। ওই দিন আপনারা সবাই পেট ভরিয়া খাবেন। ছাড়বো না, ছাড়বো না, কাউকে ছাড়বো না। দেখে নেব সবাইকেই, বলে দিলাম। প্রথমে রাজসভার সবাইকে, তারপর ইংরেজদের। গোপাল ভাঁড়ের পিছনে লাগার মজা তো জানো না বাছা? বাগে পেলে সব কটাকে একেবারে চিবিয়ে খাবো। চিবিয়ে খাবে তো গোপাল দাদু? রসগোল্লা বুঝি? মুন্নু মুন্নু চিবিয়ে খাবো সব কটা। গোপাল দাদু খুব রাগ করে আছে। ওরে বাবা রে, এখন গোপাল দাদুর কাছে যাস না রে কেউ, মুন্ডু চিবিয়ে খেয়ে নেয় যদি। যেমন যেমন প্ল্যান করিয়াছিলাম তেমন তেমনই কাজ হইতেছে। রাইট রাইট রাইট, এইবার শুধু নিউ ইয়ারের অপেক্ষা। নো, তার আগে আরো কিছু কাজ বাকি পড়িয়া আছে। কি কাজ? আমাদের বাজার হইতে মোটা দড়ি কিনে আনিতে হইবে। রাজা কৃষ্ণচন্দ্র সমেত রাজসভার সকল সেবাসাদের হাত পা বাঁধিয়া না রাখিলে ইহা কেমন করিয়া হইবে? ঠিক 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 ঠিক, এটা তুমি কাজের কথা বলিয়াছ। বেচারাদের নিমন্ত্রণ করিয়া কিডন্যাপ করিব বলে কথা। হাজার হোক, ওরা আমাদের গেস্ট। হ্যাঁ, গেস্টদের খাঁটি যত্ন না করিলে কি হয়? ওই দেখ, গোপাল দাদু হেঁটে হেঁটে আসছে। তাড়াতাড়ি পালা, না হলে গোপাল দাদু আমাদের মুন্ডু চিবিয়ে খাবে। আরে আরে, যাচ্ছিস কোথায়? আরে দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। পাগল নাকি? আমরা দাঁড়ালে তুমি আমাদের মুন্ডু চিবিয়ে খেয়ে নেবে গোপাল দাদু। আরে আমার নাতি নাতনিরা বলে কি আমি ওদের মুন্ডু চিবিয়ে খাবো? ও এইবার বুঝেছি। গতকাল আমি তোদের সামনে বলেছিলাম মুন্ডু চিবিয়ে খাবো, কিন্তু না, হাসি ঠাট্টার মধ্যে অপমানের কথাটা ভুলে গেলে চলবে না। আগে ওই ইংরেজ দুটোকে দেখে নেব, তারপর বাকিদের। ওই তো ব্যাটা দুটো। দাঁড়া, আজ তোদের তাঁবুতে ঢিল মারবো। আমাদের কাজ শেষ, এবার শুধু নিউ ইয়ারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হইবে। তারপর ওই মোটা দড়ি রাজা কৃষ্ণচন্দ্রের কোমরে পরিয়ে আমরা ওই রাজ্যে রাজত্ব করিব। ভাগ্যিস গোপাল ভাঁড় নেই, না হইলে আমরা রাজা কৃষ্ণচন্দ্র সমেত বাকি সবার সাথে কিডন্যাপ করিবার প্ল্যান করিতেই পারিতাম না।
নিমন্ত্রণ করিয়া কিডন্যাপ রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নেও ভাবিতে পারবে না আমরা উহাদের নিউ ইয়ারের পার্টিতে নিমন্ত্রণ করিয়া উহাদের সঙ্গে কি করিতে চলিয়াছি। ও এই ব্যাপার, এইবার বুঝেছি ইংরেজরা আমাকে কেন নেমন্তন্ন করেনি। এই সুযোগ এবার আমি দেখাবো গোপাল ভাঁড় কি জিনিস। এই যে খুদের দল, ওদের সঙ্গে আমার কিছু কথা আছে। ওরে বাবা রে, গোপাল দাদু আবার আসছে, পালা পালা। এই খবরটা, কেউ পালাবি না। আমি না তোদের দাদু, তোরা আমাকে খামাখা ভয় পাচ্ছিস কেন? ও দাদু, তুমি সত্যি আমাদের মুন্ডু চিবিয়ে খাবে না তো? আরে না না, তোদের মুন্ডু চিবিয়ে খাবো না, খাবো ইংরেজদের মুন্ডু। কেন দাদু, ইংরেজদের মুন্ডুগুলো কি আমাদের মুন্ডুর থেকে বেশি সুস্বাদু? এই চুপ, খালি আজেবাজে কথা। শোন, এবার মন দিয়ে শোন আমি কি বলছি। আগামী পরশু ইংরেজদের নতুন বছর, বুঝলি? তাই আগামীকাল সারা রাত ওরা অনেক ভালো ভালো খাবার খাবে, মজা করবে, ফুর্তি করবে। আমরাও যাবো গোপাল দাদু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও যাবো ওখানে। যাবি বই কি, আমরা সবাই যাব। ওখানে কত বিদেশি খাবার থাকবে, ওরকম খাবার আমরা আগে কোনো দিনও খাইনি। কিন্তু হ্যাঁ, ওখানে গিয়ে হরেক রকম খাবার খাওয়ার জন্য তোদের একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? শুধু বলো না গোপাল দাদু, আমরা সব করতে রাজি। তবে শোন, ও এই কাজ, এ তো জলের মতন সোজা কাজ গোপাল দাদু। হ্যাঁ হ্যাঁ, একদম সোজা কাজ। আমি যখন জোরে ফু মারবো ঠিক তখনই তোদের এই কাজটা করতে হবে। কি পারবি তো? পারবো গোপাল দাদু, খুব পারবো। ব্যাস, ঠিক করে কাজটা করতে পারলেই কেল্লা ফতে। তারপর আমরা সবাই মিলে হরেক রকমের বিদেশি খাবার খাবো আর অনেক অনেক মজা করব। ও কি মজা, কি মজা। ওয়ে ওয়ে, কি মজা, কি মজা। দারুণ মজা। যাই, একবার বিজ্ঞানীর বাড়ি থেকে ঢু মেরে আসি। বিজ্ঞানী ছাড়া এ কাজ একেবারেই অসম্ভব। বিজ্ঞানী, বাড়িতে আছো? গোপাল যে, এসো এসো, ভেতরে এসো। না না, ভিতরে এখন যাব না, একটা বিপদে পড়ে তোমার কাছে ছুটে এলাম। শোনো, আমাকে 4টে বড় বড় ফানুস বানিয়ে দিতে পারবে? কেন পারবো না, কিন্তু ফানুস নিয়ে তুমি কি করবে শুনি? আমি আর আমার নাতি নাতনিরা খেলা করবো বিজ্ঞানী। ও তাই, বেশ বেশ, দেবো, বানিয়ে দেবো। আমার কালই চাই। আচ্ছা বেশ, তাই দেবো। কি ব্যাপার, এত সেজে গুজে চললেন কোথায়? ইংরেজদের নিউ ইয়ারের পার্টিতে যাচ্ছি রানী। সে তো রাত্রিবেলায়, এখন তো সবে দুপুর। তাতে কি, ইংরেজরা নেমন্তন্ন করেছে বলে কথা, একটু সেজে গুজে না গেলে হয় নাকি? হ্যাঁ, ফানুস বানানোর কাজ শেষ, এবার শুধু আগুন জ্বালালেই ফানুস ফুস করে আকাশে উঠবে। হ্যাঁ, ধন্যবাদ বিজ্ঞানী। ওই রে ন্যাপলা গুলটে পুঁটি টাপা পুঁচকে হাত লাগা। চলি বিজ্ঞানী। এবার কি করবো গো গোপাল দাদু? একদম চুপ, পা টিপে টিপে যাবি আর ফানুসের দড়িগুলো তাঁবুর সঙ্গে ভালো করে জড়িয়ে বেঁধে দিয়ে আসবি। আর আমি ততক্ষণে ফানুসগুলো জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখি। সাবধান, ইংরেজরা যেন জানতে না পারে। আজ দারুণ খ্যাটন হবে। সব বিদেশের খাবার, জীবনে কোনোদিনও বিদেশি খাবার খাবো ভাবতেই পারিনি। সবার ভেবেও কাজ নেই, চলো চলো, সবাই পা চালিয়ে চলো।
আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম। বাহ বাহ, দারুণ আয়োজন করেছেন দেখছি। সবই আপনার জন্যে। আর আমাদের জন্য কিছু নেই বুঝি? আছে আছে, সবার জন্য সুব্যবস্থা আছে। বাহ 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 বাহ, কত কত খাবার। আমার তো আর সবুজ হয়েছে না মহারাজ। চুপ, অপেক্ষা করো। 12টা না বাজলে যে পার্টি শুরু হইবে না, হ্যাঁ? তাড়াতাড়ি 12টা না বাজলে আমার 12টা বেজে যাবে। সামনে এত এত খাবার দেখে চুপ করে দাঁড়িয়ে থাকতে কার ভালো লাগে শুনি? তাই বুঝি? এই খাবার তো 12টার আগে খাওয়া যাবে না, কিন্তু গুড়ি খেতে পারেন, খাবেন নাকি? ওরে বাবা রে, ওরে বাবা। কি এসব কি হচ্ছে? পার্টি হচ্ছে। আজ আপনাদের সবাইকে কিডন্যাপ করেই আমরা পার্টি করব। তারপর কাল থেকে ওই কৃষ্ণনগর রাজ্যটা আমাদের। আহ 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 আহ। আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে আছে। 3 cheers for New Year party, হ্যাঁ? হিপ হিপ হুররে! আগে না, গোপাল থাকতে ওটি আর কোনোদিনও হবে না। গোপাল, তুমি তুমি এখানে কি করিতেছ গোপাল? খাবারের গন্ধ শুকে শুকে এসেছি, খাবার খাবো বলে। তার আগে গুলি খাও। দাঁড়ান, তার আগে আমি যে মিথ্যেবাদী নই সেটা প্রমাণ করি। গোপাল, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, পালাও পালাও গোপাল। ওরে বাবা, কেন যে আমি নেমন্তন্ন খেতে এলাম? বাঁচাও বাঁচাও। না না না, পালিয়ে যেতে তো গোপাল আসেনি মহারাজ। তবে কি প্রমাণ করিতে আসিয়াছ তুমি গোপাল? এটাই যে গোপাল ভাঁড়কে শরীর চর্চা করতে লাগে না। গোপাল ভাঁড়ের এক ফুঁয়ে সবাই উড়ে যায়, আর আপনারা তো কোন ছাড়। তাই নাকি? তোমার ফুঁয়ে এত জোর? তবে তবে দেখি তুমি কেমন করে বেঁচে ফেরো। দেখবেন বই কি, এই দেখুন। একবার পেছনে তাকিয়ে দেখুন, আপনাদের তাবু আমার ফুঁতে কেমন উড়ে যাচ্ছে। দেখি, সত্যি সত্যি যে আমাদের তাবু হয়ে যাচ্ছে। ধর 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 ধর, ওরে তাবু উড়িয়ে গেলে আমরা থাকিব কিসে? কেমন দিলাম? সাবাস গোপাল, সাবাস। ভাগ্যিস তুমি সঠিক সময় এসেছিলে, না হলে আজ আমরা তো বেঘরে মারা পড়তাম। এবার আমাদের বাঁধন খুলে দাও গোপাল, খুব খিদে পেয়েছে। না না, ওটি হবে না। ইংরেজরা গেছে, এবার আপনাদের পালা। গোপালকে অপমান করার শাস্তি এবার আপনাদের পেতে হবে। হ্যাঁ, কি শাস্তি? ওই রে সব, আয় আয় তাড়াতাড়ি আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। শাস্তি এটাই যে আমরা আপনাদের সামনে নিউ ইয়ারের খাওয়া দাওয়া করব, আর আপনারা হাত পা বাঁধা অবস্থায় বসে বসে দেখবে। নে এবার শুরু কর। দেখবে বাপু, এবারে মণ্ডপ যেন গতবারের থেকেও ভালো হয়। চিন্তা করো না গোপাল দাদা, এবারে এমন মণ্ডপ বানাবো না যে দেখবে একেবারে লোকজন ধন্য ধন্য করছে। পুজোর দিন সকলের মুখে হাসি ফোটাবার জন্যে আমি 2 হাতে খরচ করতে পিছপা নই। কি মন্ত্রী মশাই, মহারাজ কি বললেন শুনতে পেলেন তো? আচ্ছা মহারাজ, প্রতি বছরই তো কালী পুজোয় দেদার খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। হ্যাঁ, এবারেও থাকবে। না, আমি বলছিলাম কি এবারের কালী পুজোয় অন্য কোনো কিছুর ব্যবস্থা করলে হয় না? অন্য কিছুর ব্যবস্থা মানে? না, মানে ধরুন কোনো কিছুর প্রতিযোগিতা।
যে প্রতিযোগিতায় আমরা সকলে অংশগ্রহণ করে পুজোর আনন্দটাকে আরো আরো বাড়িয়ে তুলতে পারি? বাহ 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 বাহ, ভালো প্রস্তাব, ভালো। তাহলে মাথা খেলিয়ে কোনো প্রতিযোগিতার ব্যবস্থা করে ফেলো। আর আমি কথা দিচ্ছি, এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে আমি 100 মোহর পুরস্কার দেব। 100 মোহর? হ্যাঁ হ্যাঁ, 100 মোহর। এবার তোমরা বলো কিসের প্রতিযোগিতা হবে? আমি বলি কি, ওই তাহলে ওই খাওয়ার প্রতিযোগিতা হোক। হ্যাঁ, বাহ 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 বাহ, খুব ভালো প্রস্তাব। খেতে আর খাওয়াতে আমি যে খুব ভালোবাসি। না বা, খাওয়ার প্রতিযোগিতা হলে আমি নেই। কেন 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 নেই কেন? কেন আবার? খাওয়ার প্রতিযোগিতা হলে গোপাল তো হাসতে হাসতে জিতে যাবে। বাপরে বাপ, যার আক্কুশে খাওয়া খেতে পারে গোপাল। মন্ত্রী মশাই এটা কিন্তু একেবারে হক কথা বলেছেন। আমি সব সময় ঠিক কথাই বলি। আচ্ছা, একটা একটা দৌড় প্রতিযোগিতা করলে কেমন হয়? দেখো দেখো, বুদ্ধি দেখো, দৌড় প্রতিযোগিতা করলে কেমন হয়? আরে এই বয়সে দৌড়তে গিয়ে হাত পা ভাঙবো নাকি? হ্যাঁ, তাহলে গান গাওয়ার প্রতিযোগিতা হোক। এটা কিন্তু খুব ভালো প্রস্তাব। দেখবেন মহারাজ, সুরেলা গলায় গান গেয়ে না আমি সকলকে কেমন হারিয়ে দিই। তুমি থামাতা, পুরেলা গলায় গান, শেষে দেখবে তোমার গান শুনে ধোপাপাড়া থেকে গাধারা না ছুটে আসে। বারে বাহ, আপনি তো দেখছি সব প্রস্তাবে বাধা দিচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনি ঠিক করুন কিসের প্রতিযোগিতা হবে। আরে ছাতার মাথা, সেটাই তো মাথায় আসছে না। কি করে আর আসবে, পুরো মাথাটাই তো দুষ্টু বুদ্ধিতে ভরা। মুখ সামলে কথা বলবে গোপাল, শুধু মহারাজ সামনে দাঁড়িয়ে আছেন তাই, না হলে দেখিয়ে দিতাম মজা। আচ্ছা বেশ, আর কাউকে মজা দেখাতে হবে না। আমি ভেবে দেখি কিসের প্রতিযোগিতা করা যায়। তবে তোমরাও সবাই উপায় ভাবো। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো? প্রাণটা যেন জুড়িয়ে গেল। হ্যাঁ গো, পুজোর আয়োজন কত দূরে গেলো? এই তো প্রায় শেষের মুখে গো। এবার যে মণ্ডপ হচ্ছে না, দেখলে একেবারে টেরা হয়ে যাবে। হ্যাঁ, ও মা, তাই নাকি? তা সকলকে পেট ভরিয়ে মায়ের প্রসাদ খাওয়ানো হবে তো? হবে হবে, সব হবে। তার উপর এবার আমাদের মধ্যে প্রতিযোগিতারও ব্যবস্থা থাকবে। আমাদের মধ্যে মানে? মানে আমাদের সভাসদদের মধ্যে যে জিতবে মহারাজ তাকে 100 মোহর পুরস্কার দেবেন। ভাবছি পুরস্কারটা যদি জিততে পারি তাহলে 100 মোহর পাওয়া যাবে। তা কি প্রতিযোগিতা হবে শুনি? সেটা এখনো ঠিক হয়নি, তবে হয়ে যাবে। আচ্ছা বলছি, মহারাজ শুধু তোমাদের মধ্যে প্রতিযোগিতা করবেন কেন? তিনি তো আমাদের মানে মেয়েদের মধ্যেও একটা প্রতিযোগিতা করতে পারেন। হ্যাঁ, কথাটা তো খারাপ বলনি। ঠিক আছে ঠিক আছে, আজকেই মহারাজের কাছে কথাটা পারবো, বুঝলে? তাহলে খুব ভালো হয় গো। আমরা মেয়েরা সকলে মিলে কত আনন্দ করে প্রতিযোগিতায় নামবো। সে না হয় নামবে, কিন্তু কিসের প্রতিযোগিতা করতে চাও শুনি? আমরা মেয়েরা যেটা রোজ দুবার করি। বুঝতে পেরেছি, রান্নার। ঘোড়ার ডিম বুঝতে পেরেছো? তাহলে কি বলো তো? শঙ্খবাদন গো, শঙ্খবাদন। শঙ্খ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে খুব ভালো কথা বলেছো তো। ঠিক আছে, মহারাজকে বলে আমি ঠিক রাজি করাবো। আমিও তাহলে তোমাকে মনের মতো রেঁধে খাওয়াবো। কিন্তু কি নিয়ে আমাদের প্রতিযোগিতা করা যায় সেটা তো কিছুতেই মাথায় আসছে না। মহারাজ তো আমাদেরও উপায় ভাবতে বলে দিয়েছেন। কি নিয়ে কি নিয়ে কি নিয়ে? রে তোরা এই অবেলায়? এই সময় না এলে কখন আর আসবো বলো? তুমি তো রাজবাড়ির কালী পুজো নিয়ে খুব ব্যস্ত। ঠিক আছে ঠিক আছে, বল কি জন্য এসেছিস? কালী পুজোতে বাজি পোড়াতে হবে না, তার জন্য টাকা দাও। আহা, সে না হয় দেবো, কিন্তু খবরদার কোনো শব্দবাজি ফাটাবি না কিন্তু। না না, ওই বোমা পটকা আমরা কিনবই না। দুমদাম শব্দ কানে বড্ড লাগে। যাক, এটা যে বুঝতে পেরেছিস তার জন্য সকলকে 1 টাকা করে বেশি দেব। তাই এবার বলতো কি বাজি কিনবি তোরা? কালাবাজি, ছাপবাজি, চরকি আর রং মশাল। রং মশাল?
এই তো উপায় পেয়ে গেছি। দাঁড়া, টাকা নিয়ে আসছি, একটু দাঁড়া। কত করে দেবে গো দাদু? ভেবেছিলাম 1 টাকা করে দেবো, কিন্তু ওই যে কথা দিয়েছি একটা বেশি, তাই 2 টাকা করেই পাবি তোরা। আহ, তুমি কি ভালো গো দাদু, কি ভালো। গোপাল দাদুর জবাব নেই। এই যে, প্রতিযোগিতার কোনো উপায় কি তোমরা ভেবেছো? কাল সারা রাত 2 চোখের পাতা এক না করে ভেবেছি মহারাজ। তা ভেবে কি উপায় পেলে? এখনো পাইনি মহারাজ। মাথার মধ্যে উপায়টা ঝিলিক দিয়েই কেমন যেন মিলিয়ে যাচ্ছে। থাক আর বলতে হবে না, তোমার দৌড় আমার বোঝা হয়ে গেছে। গোপাল, তুমি কি কোনো উপায় ভেবেছো? ভেবেছি মহারাজ, জানি না সেটা আবার সকলের পছন্দ হবে কিনা। না, তবুও বলো। ভাবছি মহারাজ, আতশবাজির প্রতিযোগিতা করলে কেমন হয়? ধরুন রং মশাল জ্বালানোর প্রতিযোগিতা। যার রং মশাল বেশিক্ষণ জ্বলবে সেই প্রতিযোগিতায় প্রথম হবে। বাহ বাহ, খুব ভালো প্রস্তাব। এই, তোমরা সকলে রাজি তো? এই প্রস্তাবে আমি ঠিক রাজি হতে পারছি না মহারাজ। কেন? কেন আবার? রং মশলা তৈরি করার মেলা হ্যাপা। পোড়া গন্ধ কাঠকয়লা গুঁড়ো করে ছেঁকে তাতে চুন আর লোহাচুর মেশাতে হবে। বাপ রে বাপ, সে খুব পরিশ্রমের কাজ। তার উপর রং মশাল তৈরির জন্য ভালো ভাগ না জানলে করবোটাই বা কি করে? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তাহলে এক কাজ করা যাক, বাজারে গিয়ে ভালো বাজির দোকান থেকে আমরা রং মশাল কিনে নেব, আর সেই দিয়েই হবে প্রতিযোগিতা। খুব ভালো বলেছো। তাহলে ওই কথাই রইলো, তোমাদের প্রত্যেককে আমি 5টা করে টাকা দেব। ওই টাকা দিয়ে খুব বড় দেখে রং মশাল কিনে আনবে, আর যার রং মশাল বেশিক্ষণ জ্বলবে সেই প্রতিযোগিতায় জিতবে। দীপাবলির শুভ সন্ধ্যায় আমরা পোড়াবো বাজি। গোপালের এই প্রস্তাবে মহারাজ হলেন রাজি। মহারাজ, আমি আর একটা কথা বলতে চাই। বলো বলো। মানে আপনার বৌমা বলছিল যে মহিলাদের জন্যও যদি একটা এরকম প্রতিযোগিতার আয়োজন করা যায় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, মহিলাদের জন্য প্রতিযোগিতা? তা কিসের প্রতিযোগিতা? খুব ছোটখাটো একটা প্রতিযোগিতা, যেমন ধরুন ওই শঙ্খবাদন। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। মানে যাকে বলে ভালোর ভালো, বিশ্বের ভালো। সত্যি কথা বলতে কি, এর থেকে ভালো আর হয় না। শঙ্খধ্বনি হলো মঙ্গলের প্রতীক, আর বাড়ির লক্ষ্মীরা এসে শঙ্খ বাজালে মা কালী খুবই সন্তুষ্ট হবেন। তাহলে তাই হোক, সকলে যে যার বাড়ি গিয়ে গিন্নিদের তৈরি হতে বলো। দেখবো কার ফুয়ের জোর বেশি। যে জিতবে তোমাদের রানীমা তার হাতে 50টি মোহর তুলে দেবেন। যাও যাও, এখন সকলে খুব মনোযোগ দিয়ে পুজোর আয়োজন করো। যথা আজ্ঞা মহারাজ। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো গিন্নি? বাবা রে বাবা, বাড়িতে পা দিতে না দিতে এত চেঁচামেচি শুরু করলে কেন বলো তো? জানো না আমার বুকের ব্যায়াম, বেশি শব্দে বুকের ভেতরটা কেমন ধরফর করে। আরে চেঁচাচ্ছি কি আর সাধে? সব কথা শুনলে তুমিও না আনন্দে চেঁচাতে শুরু করবে। তাহলে শোনাও তোমার আনন্দের কথা। আমাদের কপাল যে চড়চড় করছে গিন্নি। মানে? কালী পুজোর রাতে 100 আর 50, মানে ঝনঝনে 150টা মোহর চলে আসবে আমাদের ঘরে। রং মশাল জ্বালিয়ে আমি পাবো 100, আর শাঁখ বাজানোর প্রতিযোগিতা জিতে তুমি পাবে 50। ওরে বাবা, শাঁখ! তাহলে তো আমি কিছুই পাবো না। কেন কেন পাবে না কেন বলছো? জানো না আমার বুকের ব্যায়াম, শাঁখে ফু দিলেই যে আমার বুকের ভেতরে হাঁপ ধরে। না না বাবা, আমি ওসব পারবো না। পারবে না কেন? পারলে যে স্বামীর ঘরে 50 মোহর আসতো। অপদার্থ বউ একটা। যাও যাও, ঘরে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ো গে, যাও। হ্যাঁ বাবারে, তাই যাই। তোমার সঙ্গে বক বক করতে গিয়ে আমার বুকটা কেমন ধরফর করতে শুরু করে দিল। ঝনঝনে 50টা মোহর হাতের মধ্যে এসেও কেমন আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে গেল। কিন্তু ওই 100 মোহর তো ছেড়ে দিলে চলবে না।
যেমন করেই হোক রং মশালের প্রতিযোগিতায় আমায় জিততেই হবে। কিন্তু কি করে জিতবো, কি করে জিতবো? সকলেই তো 5 টাকা দামের রং মশাল কিনে আনবে, আর এগুলো তো ওই একই রকম জ্বলবে। এ দুষ্টু সরস্বতী, মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি দিয়ে দাও মা গো। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। আরে মন্ত্রী মশাই যে, কি সৌভাগ্য আমার, আজ আমার দোকানে আপনার পায়ের ধুলো পড়লো। হ্যাঁ বলুন বলুন, কি বাজি দেখাবো? এবার যা সমস্ত বাজি এনেছি না, কৃষ্ণনগরে আর কোনো বাজির দোকানে এমন পাবেন না। ভালো রং মশাল আছে? আছে মানে, এবার যে রং মশাল আমি আনিয়েছি, আশেপাশে কোনো দোকানেই এরকম রং মশাল দিতে পারবে না। যেমন তার ঝলকানি, তেমন জ্বলবেও অনেকক্ষণ ধরে। বাহ, খুব ভালো। তা দাম কত করে পড়বে? দামটা একটু বেশি, প্রতি রং মশাল 5 টাকা করে। বাহ, মহারাজ তো 5 টাকায় দিয়েছেন। আচ্ছা, এরকম রং মশাল তোমার দোকানে কটা পাওয়া যাবে? আগে গোটা 10। আচ্ছা, এর আগে এই রং মশাল কেউ কি কিনে নিয়ে গেছে? আগে না, 2-1 একটু দরদাম করে গেছে বটে, তবে দাম একটু বেশি তো, তাই কেউ আর নেয়নি। অন্য কোনো দোকানে কি এরকম রং মশাল আছে? আগেই তো বললাম, একমাত্র আমার দোকান ছাড়া আশেপাশে কোনো দোকানেই এই রকম রং মশাল দিতে পারবে না। তাহলে সব কটা রং মশাল আমাকে দিয়ে দাও। দিচ্ছি। আমি দিচ্ছি। আজই রং মশাল কিনে নেবে? হ্যাঁ, আগে ভাগেই কিনে নেওয়া ভালো, বুঝলে? এরপর চন্দনে রোদে তাতিয়ে নিয়ে পোড়ালে দেখবে কেমন রোশনাই ছাড়ে। কোন দোকানে যাবে বলো তো? কেন, কৃষ্ণনগরের সব থেকে প্রাচীন আর প্রসিদ্ধ আতশবাজির দোকানে। ওখানকার মতো আতশবাজি কোথাও পাওয়া যায় না। আচ্ছা তুমি যাও, আমি একটু পরে গিয়ে কিনে আনবো। আচ্ছা আচ্ছা, প্রতিযোগিতায় তো পোড়াবে একটা, তাহলে এতগুলো আনলে কেন? বুদ্ধি গিন্নি, একেই বলে বুদ্ধি। আসলে এত বড় রং মশাল সারা কৃষ্ণনগরে একটা মাত্র দোকানেই ছিল, আর ছিল এই 10টা। তাই গ্যাঁটের পয়সা খরচা করে সব কটাই কিনে ফেললাম। সে তো বুঝলাম, কিন্তু এতগুলো কেন কিনলে সেটাই তো বোধগম্য হলো না। ঘটে বুদ্ধি থাকলে ঠিকই বোধগম্য হতো। আরে বাবা, সবগুলো কিনে নেওয়ার ফলে বাকিরা আর এত বড় রং মশাল পাবে না। হ্যাঁ, এটা একেবারে ঠিক কথা। অগত্যা তখন সকলে কিনে আনবে কম দামের ছোট ছোট রং মশাল, আর সেগুলো জ্বলতে না জ্বলতেই ফুস করে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছি। সকলে শেষ হয়ে গেলেও তোমার এই রং মশাল অনেকক্ষণ ধরে জ্বলবে, তাই তো? আর শুধু জ্বলবেই না, সকলের বুকে জ্বালা ধরিয়ে আমার হাতে এনে দেবে ঝনঝনে 100 মোহর। হ্যাঁ, বাবা গো বাবা, তোমার কি বুদ্ধি! বলুন, কি বাজি কিনবেন বলুন। রং মশাল, শোনো, সব থেকে বড় রং মশালটা দেখাও তো। সব থেকে বড় রং মশাল তো হবে না। কেন? একটু আগে মন্ত্রী মশাই এসে 5 টাকা দামে সব বড় রং মশাল নিয়ে চলে গেছেন। সে কি, সব কটাই নিয়ে চলে গেছেন? আগে হ্যাঁ, মন্ত্রী মশাই চলে যাওয়ার পর একে একে সেনাপতি মশাই, রাজবৈদ্য, রাজপণ্ডিত, সভাকবি সকলেই এসেছিলেন, কিন্তু না পেয়ে 2 টাকা দামের মাঝারি রং মশাল নিয়ে গেছেন। আচ্ছা, কালকের মধ্যে কি এনে দিতে পারবে? না গোপাল বাবু, সেটা তো আর সম্ভব নয়। আসলে অনেক দূর থেকে নিয়ে আসতে হয় তো, তাই। মন্ত্রী মশাই, তুমি যদি যাও ডালে ডালে
তাহলে আমি চলি পাতায় পাতায়। আচ্ছা, তোমার দোকানে 1 টাকা দামের রং মশলা আছে তো? আচ্ছা, সেগুলো কেমন? সেগুলো ভালো, তবে বুঝতেই তো পারছেন যেহেতু দাম কম তাই আকারেও ছোট। ঠিক আছে ঠিক আছে, ওই 1 টাকা দামের ছোট রং মশালি আমাকে 5টা দাও। কত বাজি হলো বল? সকলের বাজি এক করে কাল আমরা সারা সন্ধে ধরে পোড়াবো। খুব মজা হবে তাহলে। মজা তো হবেই, মণ্ডপে গিয়ে পুজো দেখা, ভোগ খাওয়া, আর তারপর বাজি পোড়ানো। তারপর আবার প্রতিযোগিতা। হ্যাঁ, মা আর দিদাদের শাঁখ বাজানো, আর গোপাল দাদুদের রং মশাল। তার মানে মজাই মজা। চল চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। তখন থেকে দাওয়ায় বসেছে, কি করে চলেছে বুড়ো কে জানে। যাই একবার দেখে আস। বলি তখন থেকে এটা কি হচ্ছে শুনি? ছোট ছোট রং মশাল থেকে বারুদ বের করে এই দেখো কেমন একটা লম্বা রং মশাল তৈরি করে ফেলেছি। রং মশাল যত লম্বা হবে তত বেশি সময় ধরে জ্বলবে। এতে লাভ? লাভ লোকসান তো বুঝবে প্রতিযোগিতার দিন গিন্নি। বাজাও বাজাও পুটির মা, আরো বেশিক্ষণ ধরে বাজাও, দেখবো দেখবো। আর পারলাম না, রোজ সকাল সন্ধে বাড়িতে শাঁখ বাজানো এক কথা, আর এই শাঁখ বাজানো, ও বাবা কি কষ্ট। ভেবেছিলাম অনেক আসবে, কিন্তু তোমরা এলে মাত্র 2 জন, তুমি আর গোপাল বউ। তা গোপাল বউ এবার তোমার পালা। সাবাস গোপাল বউ সাবাস, এই না হলে তোমার দম। সাবাস। গোপালের বউ শঙ্খ বাজানো প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এই নাও গোপাল বউ তোমার পুরস্কার। আচ্ছা বলি, বাজানো ভালো হয়েছিল রানীমা? খুব ভালো হয়েছিল, খুব ভালো বলে ভালো, কান মাথা একেবারে খেয়ে নিচ্ছিল। দেখেছেন রানীমা কেমন করে বলছে? ওর কথা বাদ দাও, তবে পুঁটির মা তোমাকেও বঞ্চিত করব না। প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করেছো তখন তুমিও কিছু পাবে। এই নাও, 15 মোহর আছে এতে, নাও। আপনার কত দয়া। এবার হবে আজকের সেরা আকর্ষণ, রং মশাল জ্বালানোর প্রতিযোগিতা। মন্ত্রী এগিয়ে এসো। তুমি রং মশালে আগুন দেবে আর আমি গুনে যাব। নাও নাও, ধরাও ধরাও। বাহ কি সুন্দর। 1 2 3 4 5 6 7 8 জ্বালিয়ে নাও জ্বালিয়ে নাও ষড়যন্ত্রী মশাই, তুমি কিন্তু আজ বধ হবে আমার হাতে। তোমার সব জারি জুরি আজ শেষ করব আমি। 23 24 গোনা অবধি মন্ত্রীর রং মশাল জ্বলেছিল। এবার কে আসবে? এগিয়ে এসো। 5 টাকায় কেনা রং মশালের কাছে আমার 2 টাকার রং মশাল শিশু মহারাজ। না মহারাজ, আমি আর লোক হাসাবো না। যা জব্বর চাল চেলেছি না, ওই চালে সব ব্যাটা কুপোকাত হয়ে যাবে। কে আসবে? এসো। না মহারাজ, আমরা হার মেনে নিচ্ছি। আমি তো এত সহজে হার মেনে নিতে পারি না, আমি শেষ অবধি লড়ে যাব। কি বলে দেখো, হাতে রং মশাল না নিয়েই লড়ে যাবে। গুলটে নিয়ে আয় তো। এত লম্বা রং মশাল তেজমুটাটা কোথায় পেল? নিন মহারাজ।
গুনুন। 1 2 3 4 26 27 28 গোপাল দাদু গোপাল দাদু গোপাল দাদু গোপাল দাদু গোপাল দাদু গোপাল দাদু গোপাল প্রতিযোগিতা জিতে গেছে, তার মানে গোপাল পাবে 100 মোহর। এটা কি করে হলো? এত বড় রংমশাল গোপাল পেল কোথায়? খুব সোজা মন্ত্রী মশাই, একটা সরু আর লম্বা খোলের মধ্যে 5 টাকায় কেনা 5টা রং মশালের মশলা ভরে দিয়েছিলাম। কারণ আমি জানতাম রং মশাল যত লম্বা হবে তত তার আয়ু। মন্ত্রী মশাই, আপনি ডালে ডালে চললে আমিও যে চলি পাতায় পাতায়। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। এবারেও গোপালের কাছে হেরে গেলাম। হায় গো, কাল তো মিনুকে নিয়ে জামাই আসছে। হ্যাঁ, জামাই ষষ্ঠীতে জামাইকে কি খাওয়াবে ঠিক করেছ? হ্যাঁ, উফ, নেই, প্রতিবার তোমার সেই একই কথা। জামাইকে আবার আলাদা কি খাওয়াবো বলো তো? আমরা যা খাই জামাইও তাই খাবে। কাল দেখলাম ঘরের চালে একটা বড় মিষ্টি কুমড়ো হয়েছে, ওটা দিয়ে ভালো করে মিষ্টি কুমড়োর ঘন্ট করবে, আর আমি চুনোপুটি এনে দেবো, ওটা দিয়ে একটু ঝোল বানিয়ে দেবে, তাহলেই তো হয়ে গেল। এই জামাই ষষ্ঠীতে জামাইকে আমি মিষ্টি কুমড়োর ঘন্ট আর চুনোপুটির ঝোল খাওয়াবো? সত্যি কৃপণ দেখেছি, কিন্তু তোমার মতো হার্ড কৃপণ একটাও দেখিনি। হ্যাঁ, এই শোনো গিন্নি, ওই একদিনে রাজ্যের খাবার নিয়ে এসে জামাইকে খাওয়ালেই জামাই আদর হয় না, বুঝলে? তাহলে আর কি, কুমড়োর ঘন্ট আর চুনোপুটির ঝোল খাওয়ালে জামাই আদর হয়? হ্যাঁ, এই শোনো, আমি তোমাকে সাফ বলে দিচ্ছি, সেদিন ইলিশ মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ এই সব যদি না নিয়ে এসেছ না, তাহলে তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ, ইলিশ মাছ? ইলিশ মাছ কত করে কেজি সেটা জানো? বাজারে তো যাও না, বুঝবে কিভাবে? ইস ইস, মুখের কি চিনি। বছরে একবারই আমার জামাইটা জামাই ষষ্ঠীতে আসে, তাও এই লোকটা সহ্য হয় না। এই শোনো, আমি যা যা বললাম তাই যদি বাড়িতে না আসে, তবে আমি কিন্তু বাড়িতে কুরুক্ষেত্র পাকিয়ে দেবো, এই বলে দিলাম। হ্যাঁ, আরে এটা বউ নাকি সমুদ্রের ঢেউ, যেখান দিয়ে যাবে একবারে ভাসিয়ে নিয়ে যাবে। তবে আমার নামও গোপাল, আমি জামাইকে ওই চুনোপুটির ঝোল খাইয়েই ছাড়বো। হ্যাঁ, জামাই আদর খেতে শ্বশুর বাড়ি তো যাচ্ছি, কিন্তু আমার যা ঘোরেল শ্বশুর, জামাই আদর শুরু হওয়ার আগেই আমাকে কোনো না কোনো ভাবে বাড়ি পাঠিয়ে দেয়, দুষ্টু। কিন্তু এইবার আমাকে যেইভাবেই হোক শ্বশুর বাড়িতে একেবারে গেঁথে বসতে হবে। কিন্তু কিছু একটা তো করতেই হবে, যাতে যাতে আমার ওই শ্বশুর মশাই চাইলেও আমাকে আর বাড়ি থেকে বের করতে না পারে। কি করি কি করি কি করি কি করি? পেয়েছি পেয়েছি পেয়েছি, এই দাতব্য চিকিৎসালয় আমার সব সমস্যার সমাধান। হ্যাঁ গো, বাড়ির তো প্রায় কাছাকাছি চলে এলাম, বাড়ির জন্য তো একটু মিষ্টি নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও সেই কথাই ভাবছি, বুঝলে? জামাই ষষ্ঠীতে যাচ্ছি, মিষ্টি তো নিতেই হবে। তুমি গরুর গাড়ি করে তোমার বাপের বাড়ি চলে যাও, আমি এখানে নেমে যাচ্ছি। এখান থেকে হেঁটে ভোলা পাঁটার দোকানে যাই, সেখান থেকে একেবারে টাটকা মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বরং তাই করো। তুমি তাহলে মিষ্টি নিয়ে এসো, আমি এগোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি এগো। যাই, আগে তাড়াতাড়ি আমার কাজটা সেরে ফেলি, তারপর মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর মশাইকে একবার চমকে দেবো।
এই দাতব্য চিকিৎসালয়ের বৈদ্যটাকে পট্টি লাগিয়ে নিয়েছি। এইবার এই ভাঙা পায়ের নাটক করেই শ্বশুর বাড়িতে একেবারে গেঁথে বসবো। শ্বশুরমশাই চাইলেও আমাকে আর বাড়ি থেকে বের করতে পারবে না। যাই, এবারে ভোলা ময়রার মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ির দিকে হাতটা দিই। তাড়াতাড়ি বাজার যাও না, জামাই মেয়ে একটু পরে চলে আসবে যে। ও মা, ও মা, ওই দেখো মিনু চলে এসেছে। থাক মা থাক। আর হ্যাঁ রে, জামাই কোথায়? জামাই আসেনি? যাক, বাঁচা গেছে। আরে মা, তোমার জামাই ভোলা ময়রার দোকান থেকে মিষ্টি কিনবে বলে বাড়ির একটু আগেই গরুর গাড়ি থেকে নেমে পড়েছে। ও মিষ্টি নিয়ে হেঁটে হেঁটে আসছে। বাহ 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 বাহ, বাবা জীবন মিষ্টি নিয়ে জামাই ষষ্ঠী করতে আসছে, এটা তো একেবারে পৃথিবীর অষ্টম আশ্চর্য ঘটনা হতে চলেছে। বাবারে বাবারে বাবা, এই যে মা, আমি চলে এসেছি। একি, তোমার পায়ে কি হলো? কি বাবা জীবন, কি হলো তোমার পায়ে? আর বলো না, গরুর গাড়ি থেকে যেখানে নামলাম সেখান থেকে একটু এগিয়ে একটা কলার বাগান ছিল। ওই বাগানের সামনে দিয়ে আমি হেঁটে হেঁটে আসছিলাম, বাগানের ভেতর থেকে কে যে কলা খেয়ে খোসাটা রাস্তায় ছুঁড়ে মারলো। উফ বাবা, আর আমি সেই খোসায় পা পিছলে এমন ভাবে পড়েছি না যে পায়ের একটা হাড় ভেঙে পড়ে গুড়ো 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 হয়ে গেছে। উফ বাবারে বাবা, কি ব্যথা। হায় হায়, কি কাণ্ড! এই মিনু, জামাইয়ের হাত থেকে তাড়াতাড়ি মিষ্টিটা নে। হ্যাঁ 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 মা, নিচ্ছি। দাও দাও, মিষ্টিটা আমাকে দাও। বাবা জীবন, এই পা নিয়ে মিষ্টি আনতে গেলে কেন? জামাই ষষ্ঠীতে এসেছি, শ্বশুর বাড়িতে একটু মিষ্টি না নিয়ে আসলে হয়? দেখো দেখিনি। এই মিনু, এই চল চল চল, বাবা জীবনকে ধরে ঘরে নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ মা। হায় ভগবান, এইবার এই পা নিয়ে যে কত ভুগতে হবে এখন কে জানে। আরে কিচ্ছু হবে না, দেখিস আমরা সবাই আছি তো নাকি? আমরা সবাই মিলে বাবা জীবনকে সেবা শুশ্রূষা করে ঠিক সারিয়ে তুলবো। এইটাই তো চেয়েছিলাম, শ্বশুর বাড়িতে থাকবো আর বসে বসে সেবা শুশ্রূষা খাবো। গো, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো না, এটা জামাইকে ধরো, বাবা জীবনকে ঘরে শুয়ে দিতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, ধরি ধরি ধরি। আস্তে আস্তে বাবা জীবন, আস্তে আস্তে। বাবারে বাবা, উফ কি যন্ত্রণা। দেখো দেখিনি, জামাই ষষ্ঠীর আগের দিনে কি কাণ্ডটাই না হলো। বৈদ্য বলেছে একেবারে 1 মাস কোনো নড়াচড়া করা যাবে না, না হলে নাকি বাকি হাড়গুলোও ভেঙে যাবে। না না জামাই, বৈদ্য যখন বলেছে তখন তুমি 1 মাস নড়াচড়া করো না। 1 মাস কেন, দরকার হলে 2 মাস তুমি শুয়ে থাকো। এটা তো তোমারই বাড়ি নাকি? ওরে বাবা রে, 2 মাস এই জামাইকে শুয়ে শুয়ে খাওয়ালে তো আমাকে পথে বসতে হবে। না না, বাবা জীবনকে যেভাবেই হোক তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে। তা বাবা জীবন, তুমি কোনো বৈদ্যকে দেখিয়েছো? ইয়ে মানে ওই তো কলার বাগানের সামনে একটা দাতব্য চিকিৎসালয় আছে না, ওখানে যে বৈদ্য আছে তাকেই দেখিয়েছি। আরে ওটা তো হাতুড়ে বৈদ্য। না 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 না, আমি তোমায় রাজবৈদ্যকে দেখাবো। রাজবৈদ্যর 1 পাচনে তুমি একেবারে চাঙ্গা হয়ে যাবে। হ্যাঁ, এই রে, সর্বনাশ করেছে। আরে না না, আমি তো ওনার কাছ থেকে পাচন খেয়ে নিয়েছি, আবার কেন আপনি বেকার বেকার রাজবৈদ্যকে ডাকবেন? আমি কয়েকদিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাব। মিনু, তুমি তোমার বাবাকে বলো না। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হয়, কিছুদিন বিশ্রাম নিলেই তোমার জামাই সুস্থ হয়ে যাবে। কি ব্যাপার, বাবা জীবন রাজবৈদ্যকে দেখাতে চাইছে না কেন? আচ্ছা, জামাইয়ের কি সত্যি সত্যি পা ভেঙেছে নাকি নাটক করছে? পায়ে যখন এতই ব্যথা, তখন এতটা রাস্তা জামাই কিভাবে হেঁটে হেঁটে আসলো? এবার রাজবৈদ্যকে দেখাতে চাইছে না। ব্যাপারটা কেমন যেন গন্ডগোল মনে হচ্ছে। না, একটু খতিয়ে দেখতে হচ্ছে। জামাই তো বললো পাকা কলার খোসায় পা পিছলে পড়ে গেছে,
কিন্তু এই কলা বাগানের সব কলাই তো দেখছি কাঁচা। তাহলে পাকা কলার খোসা আসবে কোথা থেকে? জামাই কি তাহলে মিথ্যে কথা বললো? না, ব্যাপারটা আরেকটু খতিয়ে দেখতে হবে। ওই তো সেই দাতব্য চিকিৎসালয়, সেখানকার বৈদ্যকে চেপে ধরলেই সব ব্যাপার বেরিয়ে আসবে। হ্যাঁ। আরে হ্যাঁ, আপনার জামাইয়ের তো খুব লেগেছে। 1 মাস তো কোনো মতেই বিছানা থেকে উঠতে পারবে না। হ্যাঁ, তাই নাকি? এত লেগেছে? হ্যাঁ, এখন যদি উনি বিছানা থেকে উঠতে যান তবে বাকি হাড়গোড়গুলো একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ওনাকে এখন 1 মাস বিছানা থেকে কোনো মতেই উঠতে দেওয়া যাবে না। মনে হচ্ছে জামাই এই বৈদ্যকে মুখ বন্ধ করার জন্য ভালোই অর্থ দিয়েছে। হ্যাঁ, আমিও বরং একটা চাল চেলে দেখি। এই বৈদ্য নিশ্চয়ই আমার চালে আটকাবে। আচ্ছা বৈদ্য মশাই, আমার জামাই আপনাকে এইসব বলার জন্য যা অর্থ দিয়েছে তার থেকে দ্বিগুণ অর্থ আমি আপনাকে দেব। আপনি শুধু আমাকে সত্যিটা বলুন। দ্বিগুণ অর্থ? আপনার জামাই তো আমাকে 5 মোহর দিয়েছে, আপনি আমাকে তাহলে 10টা মোহর দিন, তাহলে আমি সব সত্যি বলে দেব। আর আপনাকে কিচ্ছু বলতে হবে না বৈদ্য মশাই, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। এটা কি হলো? যা হবার তাই হলো, এবার আমি যাই। রাজবৈদ্য, তোমাকে একটু আমার সাহায্য করতে হবে। আরে গোপাল, বলো না কি করতে হবে, বলো। ব্যাস, তুমি শুধু এইটুকু করে দাও, তারপর সবকিছু আমি সামলে নেব। গোপাল, তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি যেমন যেমন বলবে আমি তেমনটাই করব। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো আমার সাথে আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কতবার বারণ করলাম যে রাজবৈদ্যকে নিয়ে আসতে হবে না, তাও আমার শ্বশুরটা কথাই শুনলো না। না না, আমাকে ভালো মতো অভিনয় করতে হবে যাতে রাজবৈদ্য কিছুতেই বুঝতে না পারে যে আমার পা ভেঙেছে। উফ বাবারে, কি ব্যথা কি ব্যথা! উফ। রাজবৈদ্য, কি বুঝলে? গোপাল, হাড়টা কতটা ভেঙেছে ঠিক বোঝা যাচ্ছে না। তাহলে কি হবে? বিজ্ঞানীকে দিয়ে একটা রক্ত পরীক্ষা করতে হবে, তবেই বোঝা যাবে হাড়টা কতটা ভেঙেছে। ওরে বাবারে বাবারে, না না, রক্ত পরীক্ষা মানে তো সুচ ফোটাতে হবে। আমি সুচ ফোটাবো না, না না না, আমি সুচ ফোটাবো না, আমার খুব ভয় করে। বাবা জীবন, সুচ দেখে ভয় পেলে হবে? তোমার পা ভেঙে গেছে, চিকিৎসা করার জন্য তো রক্ত পরীক্ষা করতেই হবে। হ্যাঁ বাবা জীবন, তুমি আর না করো না, তোমাকে এইভাবে দেখতে আমাদের খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ গো, একটু কষ্ট করে রক্ত পরীক্ষাটা করে নাও, তাহলে দেখবে রাজবৈদ্য তোমার চিকিৎসাটা ভালোভাবে করতে পারছে। এখন যদি বলি আমি রক্ত পরীক্ষা করাবো না, তখন আবার সবাই সন্দেহ করতে পারে। একটু সহ্য করে রক্ত পরীক্ষাটা করেই নি, পরে তো শুয়ে শুয়ে আরাম খেতে পারবো। তো পরীক্ষা করতে 2 দিন সময় লাগবে। ততদিন তুমি তোমার জামাইকে 2 বেলা নিম পাতা আর কালমেঘ পাতা একসাথে বেটে সেই রস খাওয়াতে হবে। নিম পাতা আর কালমেঘ পাতার রস? ইস, কি তিতো! হ্যাঁ, আর দুপুরে ভাতের সাথে নুন ঝাল ছাড়া পেঁপের পাতলা ঝোল। এটাই এখন তোমার পথ্য। আমি রক্ত পরীক্ষাটা করে বুঝে নিই যে আসল ব্যাপারটা কি হয়েছে, তারপর
ওই পরশু থেকে তোমার চিকিৎসা শুরু করব। এ বাবা, কাল জামাই ষষ্ঠীতে কোথায় ভেবেছিলাম এই বাবা জীবনকে একটু ইলিশ মাছের সর্ষে বাটা পাবদা মাছের ঝাল করে খাওয়াবো, তো এখন তো দেখছি জামাই আমার কিছুই খেতে পারবে না। গিন্নি, তোমার খাওয়া আগে নাকি জামাইয়ের শরীর আগে? হ্যাঁ, না না, তা তো ঠিকই, না না, আমি কাল ওকে ওই পেঁপে দিয়ে পাতলা ঝোলই করে দেবো। হ্যাঁ জামাই, তুমি যদি চলো ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই না, বাজার নিয়ে এসেছি। উফ, আজকে যা বাজারে ভিড়, পুরো একেবারে ঘেমে গেলাম। কই গো গিন্নি, কোথায় গেলে গো? বাজারটা নাও না। আসছি, ওই দাও। কি বাজার আনলে শুনি? খুলে দেখো, বিশাল একটা ইলিশ মাছ এনেছি। ওটা দিয়ে বেশ করে সর্ষে পাতুরি রান্না করো। আর জামাইয়ের জন্য একটা বড় পেঁপে এনেছি, বুঝলে? ওটা দিয়ে জামাইয়ের জন্য ওই পাতলা করে পেঁপের ঝোল করো। হ্যাঁ, ঠিক আছে, যাই আমি তাহলে রান্নাটা বসিয়ে দিই। এই কত বেলা হয়ে গেল। হ্যাঁ, বাবা জীবন, তোমাকে একটু মুড়ি মিষ্টি খেতে দিয়ে। হ্যাঁ, নিয়ে আসুন। মনে হচ্ছে এইবার আমার জামাই আদরের পালা শুরু হচ্ছে। আচ্ছা বাবা। অমিনু, কাল যে জামাই মিষ্টি আনলো, সেখান থেকে মিষ্টি নিয়ে জামাইকে একটু মুড়ি মিষ্টি দিয়ে যা। আয়। আরে গিন্নি, দাঁড়াও, কি করছো? কেন, আমি এবার কি করলাম? বাজারে যাবার সময় আমার ওই রাজবৈদ্যর সাথে দেখা হয়েছিল। রাজবৈদ্য বলল, জামাইয়ের রক্তে শর্করা আছে, মিষ্টি খাওয়া বারণ। সকালবেলা নিম পাতা আর কালো মেঘ পাতার পাচন খেতে হবে, আর দুপুরে পেঁপের ঝোলের সাথে করলা আর নিম পাতা ভাজা খেতে হবে। ও হ্যাঁ, তাই নাকি? এই তাহলে আমি এক্ষুনি নিমের পাচন করে আনছি। হ্যাঁ, শুধু নিম না, তার সাথে কালো মেঘের পাতাও দেবে। তারপর দুটো পাতা একসাথে ভালো করে ঘেটে রস করবে। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। রস করা হয়ে গেল, যাই বাবা জীবনকে দিয়ে আসি। যাই। এই নাও বাবা জীবন, এটা খেয়ে নাও। রাজবৈদ্য বলেছে এটা খেলে খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে। খাও বাবা। এটা কি মা? এটা কালো মেঘ ও নিমের পাচন। বাবা নাম। এবার তাড়াতাড়ি এই পাচনটা খেয়ে ফেলো তো দেখি, দেখবে শরীর একেবারে জন্মনে হয়ে যাবে। না মানে? না, আর কোনো না। নাও, খাও। এমনি বাবা জীবনের মুখের সামনে গ্লাসটা ধরো। বাবা জীবন, কেমন লাগছে জামাই আদর? তুমি যেমন বুনো ওল, আমিও তেমন বাঘা তেঁতুল। নাও বাবা, খাও। তাই ভেবেছিলাম জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের মুখে একটু ভালো মন্দ তুলে দেবো কিছু, কিন্তু সবই আমার পোড়া কপাল। জামাই ষষ্ঠীর দিন জামাইকে পেঁপের ঝোল আর ভাত খেতে দিতে হচ্ছে। আহা গিন্নি, পেঁপের ঝোল খাওয়া কি খারাপ? এই যে দেখো, আমি এই ইলিশ মাছ খাচ্ছি। এতে কত ক্ষতি হলো বলো তো?
এই সামনে ইলিশের গন্ধে চারিদিক ম করছে, আর আমার পাতে পেঁপের ঝোল টলটল করছে। কেন যে এই পা ভাঙা নাটকটা করতে গেলাম? অন্তত আজকের দিনটা তো ভালো মন্দ খেতে পারতাম। ধুর। বাবা জীবন, এবার খাওয়া শুরু করো বাবা। আগে মা। জামাই বাবা জীবন, তোমার মনের ভিতরটা যে ইলিশ খাওয়ার জন্য আকুপাকু করছে সেটা তো আমি বেশ ভালোই বুঝতে পারছি, কিন্তু ইলিশ তো তোমার ভাগ্যে জুটবে না বাবা জীবন। তোমার ভাগ্যে যে আজকে কি আছে সেটা শুধু আমিই জানি। গোপাল, গোপাল, ওই তো রাজবৈদ্য চলে এসেছে, এক্ষুনি শুরু হবে আসল খেলা। আসি, এসো রাজবৈদ্য, ভেতরে এসো। আজকের মধ্যেই তোমার জামাইয়ের পাটা শল্য চিকিৎসা করে কেটে ফেলতে হবে, নইলে আর কোনোদিনও তোমার জামাই হাঁটতে পারবে না। তাই নাকি? তাহলে তো করাত দিয়ে পাটা কাটতে হবে। হ্যাঁ গোপাল, করার ছেনি সবই আমি নিয়ে এসেছি এই থলে করে। না 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 না, আমি পা কাটবো না, আমি পা কাটবো না, না না না। কিন্তু রাজবৈদ্য মশাই, পা বাদ না দিলেও তো বাবা জীবনে এমনিও হাঁটতে পারবে না। আমি এই থলে করে একটা নকল পাও নিয়ে এসেছি, এটা আমি তোমার জামাইয়ের পায়ে জুড়ে দেব, তাহলেই তোমার জামাই আবার হাঁটতে পারবে। হ্যাঁ গোপাল, তোমরা এখন এই ঘর থেকে যাও, আমাকে চিকিৎসাটা করতে দাও। আমি না ডাকলে কেউ এই ঘরে আসবে না। আচ্ছা রাজবৈদ্য, চলো গিন্নি, এই মিনু চল রে। ওরে বাবা রে বাবা, না না, আমি আমার পা বাদ দিতে দেব না, কিছুতেই দেব না, আমি আমার পা বাদ দিতে দেব না। এই যে আমার পা একদম ঠিক হয়ে গেছে, আমার পা একদম ঠিক হয়ে গেছে। দেখুন না, দেখুন, দয়া করে আমার পাটা কাটবেন না। কি? আমি এদিকে তোমার চিন্তায় চিন্তায় মরছিলাম। সেটা তো আমি অনেক আগেই বুঝেছিলাম, তাই আমি ইচ্ছে করে রাজবৈদ্যকে দিয়ে বলিয়ে জামাইকে পেঁপের ঝোল নিম পাতার রস খাইয়েছি, যাতে জামাইয়ের একটু শিক্ষা হয়। হ্যাঁ, আমি এই গোপালের কথা মতোই সব কিছু করেছি। আজকেও এই শল্য চিকিৎসার ব্যাপারটাও গোপালই আমাকে বলে দিয়েছে। হায় 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 বাবা জীবন, তুমি শেষে এইভাবে আমাদের ঠকালে। ছি 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 ছি, মা বাবার সামনে এইভাবে আমার মুখটা পোড়াতে তোমার লজ্জা করলো না? মা, ঝেঁটাটা কোথায় গেল? হ্যাঁ, আজকে ঝেঁটা মেরে ওকে এই বাড়ি থেকে বিদায় করব। এ কি, তুমি আমাকে এই জামাই ষষ্ঠী দিনে ঝ্যাঁটা দিয়ে মারবে নাকি? ওরে বাবা রে, আমি পালাই। ওরে বাবা রে বাবা রে বাবা। কি গিন্নি, জামাই ষষ্ঠীর শখ মিটল? তোমার জামাই তো নিজের ফাঁদে নিজেই কেঁদে ফেললো। ওরে বাবা, এ কে রে? আরে ভয় পাবে না মন্ত্রী মশাই, আমি ভগবান। ভগবান, এরকম ভূতের মতন অন্ধকারে কেন? বলো শুনি। আমার একটা কাজ চাই, খুব কাজের দরকার, আমি কাজ পেয়ে আপনাকে পুষিয়ে দেবো। কি হিসাবে থাকবে সেটা তো বলো। এই মুহূর্তে তো কোনো পথ ফাঁকা নেই। আমি এখন নতুন করে অঙ্কন শিখছি। ও, তার মানে তুমি আঁকাঝোঁকা করছো? হ্যাঁ, গরু মোষ কুকুর হরিণ এদের সব ছবি আঁকতে পারি, মানুষের ছবিও এঁকেছি, মানে আঁকতে পারি। পরে সব খোলসা করে বলবো, এখন এইটুকুই বললাম। দেখি কাল রাজসভায় মহারাজকে বলে তোমার কোনো হিল করতে পারি কিনা। আমি খুব আশায় রইলাম। আরে আপনি তো জানেন না কি ভান্ডার আমার কাছে আছে। তুমি থাকছো কোথায়? ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দিরে। এরকম ভাবে তো থাকলেই চলবে না। গোপাল বা ওর বানর সেনার চোখে যদি পড়ে যাও তাহলে বিপদে পড়ে যাবে। এই তো আমাকে একবার রাজসভায় ঢুকতে দিন, তারপরে দেখুন গোপালকে কিভাবে তাড়াই। এখন চলো, তোমায় একটা আস্তানা তো দিতে হবে। কোথায় আস্তানা নেব মন্ত্রী মশাই? আপাতত বড়টা ঘটার বাড়ি। তাহলে যাওয়া যাক।
ব্যাপারটা কিভাবে বলবো সেটাই ভাবছি। মহারাজ, আচ্ছা, আপনার কখনো চিত্রকরের হাতে নিজেকে সঁপে দিতে ইচ্ছে করে না? চিত্রকরের হাতে নিজেকে সঁপে দেব কেন? আমি তো প্রজাদের হাতেই নিজেকে সঁপে দিয়েছি। আপনার পিতামহর সবার কিরকম দেওয়ালে ছবি আছে? তারা তো সব মৃত মন্ত্রী। আচ্ছা, তুমি কি বলতে চাইছো আমি তো ঠিক বুঝতে পারছি না। মন্ত্রী মশাই কি মহারাজকে ছবি করে ঝোলাতে চান? গোপাল, তোমার মুখে কিছু আটকায় না দেখছি। কেন 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 তুমি হঠাৎ আমার ছবি নিয়ে পড়লে কেন বলো তো? এক কাজ করো, তুমি বরং নিজের ছবি আঁকা। বেশ ভালো হয় মন্ত্রী মশাই। ওই আপনার বসার ঘরে ছবিটা টাঙিয়ে রাখবেন। তুমি চুপ করো গোপাল, তোমাকে এই বিষয়ে কেউ কোনো কথা বলতে বলেনি। তুমি নিজের চরকায় তেল দাও। আমি তো নিজের চরকাতেই রোজ তেল দিই, তাই চরকাটা বেশ হড়হড় করে চলে। আমো তো গোপাল, আমাকে জানতে দাও, আজ রাজসভা শুরু থেকেই মন্ত্রী এই চিত্রকরকে নিয়ে পড়লো কেন? বলো বলো মন্ত্রী, বলো তো কি ব্যাপার? অভয় দেন তো বলি। আমার কাছে কাল একজন খুব গুণী চিত্রকর এসেছে, তার হাতে আঁকা দেখে আমি তো মুগ্ধ। আচ্ছা মন্ত্রী মশাই ছবি নিয়ে এত করে পড়েছেন কেন? তার মানে কি সর্ষের মধ্যে ভূত আছে? যা বলবে মাথা উঁচু করে জোর গলায় কথা বলবে, বিড়বিড় করে বলে কি হবে? দেখুন, রাজ্যের মাথায় অনেক সমস্যা, সেই সব সমস্যা নিয়ে আপনি কোথায় বলবেন তা না, রাজসভা আরম্ভ হওয়ার সাথে সাথে মহারাজের ছবি নিয়ে পড়লেন। একটা গুণী মানুষের পাশে দাঁড়াতে চাই গোপাল। এখানে অনেকজন আছে, তা কেন আছে কেউ জানে না, তাদের কাজ কি সেটাও কেউ জানে না। আগে আপনি কি আমাকে কিছু বলতে চাইছেন? আমো তো তোমরা কি যে শুরু করেছো না। এই আমাকে শুনতে দাও পুরো বিষয়টা। আমার অপরাধ নেবেন না মহারাজ। হ্যাঁ মন্ত্রী, পুরো বিষয়টা বিশদে বলো। আমাদের সভায় সব ধরনের পেশার লোক আছে, কিন্তু কোনো চিত্রকর নেই। তাই বলছিলাম, যদি সবাই একটা চিত্রকর থাকতো। চিত্রকর? কি বলো সবাই? আমি চিত্র বানাই কলমে, আর ঘাস শুকোয় সুন্দর মলমে। এটা কিরকম হলো, কলমের সাথে মলম? যাকে তা ওই চিত্রকরের হাতের কাজ তুমি দেখেছো? দেখেছি মানে কি অপূর্ব কাজ, ঠিক যেন জীবন্ত। বেশ, তাহলে কাল সভায় নিয়ে এসো দেখি কেমন আঁকতে পারে সে। ঠিক আছে মহারাজ। ব্যাস, এবার ভগবানকে এখানে কায়দা করে কাজে লাগিয়ে দিতে হবে। তারপর ভগবান আর আমি দুজনের বুদ্ধিতে গোপালকে হাঁটিয়ে কৃষ্ণনগরে রাজত্ব করব। কিছু একটা গোলমাল তো আছেই আছে। ঠিক আছে, দেখি চিত্রকর কে আর তার কেমন হাত। কেমন কেমন লাগছে বিজ্ঞানী, ঠিক তালে। কেন, গোলমালটা কোথায় দেখলে? আজ হঠাৎ করে সভার শুরুতে মন্ত্রীমশাই এক চিত্রকরের কথা টানলেন। তুমি সবসময় খুব ভাবো না গোপাল? আমার কাজটাই তো ভাবার। যেখান থেকে তোমাদের ভাবা শেষ, সেখান থেকে আমার ভাবনা শুরু। আমার মতো করে কেউ ভাবে না বিজ্ঞানী, এটাই আমার দুঃখ। দুঃখ করো না গোপাল, একদিন তোমার ঠিক মূল্যায়ন হবে। হ্যাঁ, শোনো ভগবান, আমি অনেক কষ্ট করে কাল রাজসভায় যাবার ব্যবস্থা করেছি। দেখো, যা করবে একটু ভেবে চিনতে করো। আমি এবার এমন একটা ফন্দি করেছি যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এই কাজে কি আমাদের সাহায্য লাগবে? তা তো লাগবেই। আপাতত তোমাদের ঘরে আমাকে একটু আশ্রয় দাও, কারণ এইখান থেকে একটু কাজ শুরু হবে। আমি আর মন্ত্রী মিলে আমাদের প্রথম কাজ হবে গোপালকে ফাঁসানো। তারপর গোপালকে কৃষ্ণনগর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। এবারে আমার আসল কথাটা শোনো, যেটা তখন তোমাকে বলা হয়নি। বলো, সে এখন কোথায়? কৃষ্ণনগরের সীমানায় একটা মন্দিরে রেখে এসেছি। ওকে আজ রাতে এখানে আনতে হবে, তারপরে আমাদের কাজ শুরু হবে। তাহলে বটাঘটা, তোরা আজ রাতেই লোকটাকে নিয়ে আয়। পুরো বিষয়টা কিন্তু খুব গোপনে রাখতে হবে। ওসব নিয়ে একদম ভাববেন না। কিভাবে সবকিছু গোপন রাখতে হয় তা আমরা জানি। তাহলে এক্ষুনি বেরিয়ে যা ভগবান, আর এই নাও তোমাদের হাত খরচ। এবার প্রণাম মহারাজ, অধমের নাম চিরঞ্জিত চিত্রকর।
হাঁটাটা কিরকম যেন চেনা চেনা লাগছে। গোপাল এরকম ভাবে দেখছে কেন? এই আমার কি সন্দেহ করছে নাকি? না 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 না। তুমি তো খুব ভালো চিত্রকর শুনেছি, তা দেখি তোমার হাতের কাজ। এই নিন মহারাজ, দেখুন এগুলো আমার আঁকা প্রকৃতির ছবি। দেখুন মহারাজ, কি জীবন্ত লাগছে। আহা! সত্যি অপূর্ব তোমার হাত। মন্ত্রী, তুমি একটা হিরে খুঁজে নিয়ে এসেছো। তবে আমি সব সময় কি করে কৃষ্ণনগরের ভালো হয় সেটাই ভাবি, কিন্তু কেউ কেউ চায় না। অভিমান করো না মন্ত্রী, এসো এসো আমরা কাজের কথা আলোচনা করি। যে কটি চিত্র আছে সেগুলো আমি কিনে নেব। ও মন্ত্রী, চিরঞ্জিতকে নিয়ে খাজাঞ্চির কাছে যাও, আর ওর চাহিদা মতো ওকে খুশি করো। যথাজ্ঞা মহারাজ। আচ্ছা, ভালো কথা, তুমি এখানে আছো কোথায়? আগে মন্ত্রী মশাই আমাকে ওনার কাছে রেখেছেন। এখন জানতে হবে এই চিরঞ্জিত চিত্রকরটি কে। এসো এসো, ও ভাই চিরঞ্জিত চিত্রকর, তোমার পুরস্কার নিয়ে যাও। আর একটা কথা, কাল থেকে আমার এই রাজসভায় তুমি এসে আমার রাজসভাকে মহিমান্বিত করবে। যথাজ্ঞা মহারাজ। গলাটা কিরকম করে কথা বলছে? চিত্রকর ভাইয়ের গলাটা কি একটু বসা, মানে ধরা কি? হ্যাঁ, মানে আমার এই গলাটা আমার জন্ম থেকেই। কি আর করা যাবে গোপাল, এক একজনের ভাগ্যে এই রকম হয়। গোপালের গলা নিয়ে পড়ো না, এর হাতের আঁকা নিয়ে পড়ো। আপনি একদম ঠিক বলেছেন, এরপর আর ভুল হবে না। কথাটা মনে থাকে যেন। তুমি কি ভাবছো গোপাল? গোলমাল, বিস্তর গোলমাল বিজ্ঞানী। এই চিত্রকর মানুষটি গভীর জলের মাছ। গভীর জলের মাছ গভীর জলে থাকুক, এখানে কেন? আমাদের মন্ত্রী মশাইও তো হাঙর হয়ে বসে আছে, সুযোগ পেলেই মহারাজের কোষাগার একেবারে ফাঁকা করে দেবে। উপায় কি গোপাল? ভাবতে হবে বিজ্ঞানী, ভাবতে হবে। আপাতত একটু চোখ কান খুলে রাখা। যাও তোমরা তোমাদের বাড়ির পথ ধরো, আমি একটু ঘুরে আসি, বুঝলে? কি ভাই চিরঞ্জিত, এখানে ভালো লাগছে তো? ভালো তো লাগছে, দুমুটো খাবার তো জুটছে, ব্যাস এতেই আমি খুশি। এখানে তোমার বরাত খুলে যাবে, তুমি শুধু এঁকে যাও। ঘটা চিরঞ্জিতের খাবার ঠিকঠাক আসছে তো? একদম নিয়ম করে ঘন্টায় ঘন্টায়। কাল আমি 4টে ছবি এঁকেছি। চলুন মন্ত্রী মশাই, আজ থেকে তো আমি আপনার ঘরে। চলো ভগবান, এবার আমরা আমাদের আস্তানায় ফিরি। আচ্ছা, সব সময় কিন্তু গোপালকে এড়িয়ে চলবে। ওটা আমার উপর ছেড়ে দিন, আগে মহারাজের বিশ্বাস অর্জন করি, তারপরে গোপালকে দেখবো। তোমার এই কথা শুনে মনটা তুলুক দিয়ে নেচে উঠল ভগবান। আমার দীর্ঘদিনের প্রচেষ্টা পূর্ণতা পাবে। আপনি শুধু দেখে যান আমরা কোথা থেকে কোথায় চলে যাই। আচ্ছা ভগবান, মহারাজ যদি তোমাকে নিজেকে আঁকতে বলেন? হয়ে যাবে, শুধু চিরঞ্জিতকে মহারাজ দর্শন করিয়ে দিতে হবে। তারপরে দেখবেন খেলা, ও ঘরে বসে ছবি আঁকবে আর আমরা অর্থ উপার্জন করব। আজকের উপার্জনটা মন্দ হয়নি, সবাইকে দিয়ে থুয়ে আমাদের দুই ভাইয়ে বেশ ভালোই আসবে। এরকম করেই চলতে থাকুক। চিরঞ্জিত, দেখাও আজ তোমার সৃষ্টি দেখাও দেখি। আমি নতুন কিছু দেখবো বলে বসে আছি। আজ আমি 4টি চিত্র আপনার জন্য এনেছি মহারাজ, সব ফুলের। আচ্ছা, সব ছবিগুলো তুমি মন্ত্রী মশাইয়ের বাড়িতে বসেই এঁকেছো? আগে হ্যাঁ ভাঁড় মশাই। তাহলে মন্ত্রী মশাই আপনি কি ভাগ্যবান, এই সুন্দর চিত্রকরকে সেবা করার সুযোগ পাচ্ছেন। খুব গোলমেলে লাগছে তো, খুব সাবধানে থাকতে হবে। আমাকে আঁকতে পারবে চিত্রকর? নিশ্চয়ই পারবো। আমাকে হাল ধরতেই হবে, নাহলে গোপাল যা ধরিবার ঠিক ধরে ফেলবে। চিরঞ্জিত, মহারাজকে তোমার আঁকা ছবিগুলো দেখাও, মহারাজ খুব খুশি হবেন। হ্যাঁ, দেখাও দেখাও,
আগে তোমার আঁকা ছবিগুলি দেখি। আমাকে ভার মশাই দেরি করে দিচ্ছেন। তুমি আমার সভার একজন রত্ন, তুমি আমার সাথে কথা বলবে। গোপাল, তোমার প্রয়োজন হলে রাজসভা শেষ হলে মন্ত্রীর সাথে মন্ত্রীর ঘরে গিয়ে চিরঞ্জিতের সাথে যোগাযোগ করবে, বুঝলে? কথাটা মনে থাকবে তো? থাকবে মহারাজ। এসো এসো চিরঞ্জিত, দেখাও তো তোমার হাতের কাজ। অভাবকবি, অপূর্ব, বিজ্ঞানী, অভাবনীয়, গোপাল অতুলনীয়। এ আমি কি দেখছি? মহারাজ একেবারে কাত, এবারে গোপাল বধের আয়োজন করতে হবে। এই তো মহারাজ এখন ভগবানের হাতে বন্দি। আমি তোমাকে ছাড়ছি না চিত্রকর। মহারাজ, সত্যি চিরঞ্জিতের হাত কি অসাধারণ। মহারাজ, আপনি সত্যি ভাগ্যবান। মন্ত্রী, যাও যাও, চিরঞ্জিতকে ওর অসাধারণ চিত্রের জন্য ওকে পুরস্কৃত করো। খাজাঞ্চিকে বলো চিরঞ্জিতের হাতে যেন 500 মোহর দেওয়া হয়। 500 থেকে 100 বটা ঘটা, আর ওই চিত্রকরকে দেব, আর 400 থেকে 200 আমার, আর 200 ভগবানের। পুরস্কারের কথা শুনে মন্ত্রীর মুখটা কেমন হাসি হাসি হয়ে উঠলো দেখছি। ঠিক আছে, দেখছি আর কত বাড়তে পারো। কি গো, কি ভাবছো? ঘরে এসে থেকে তুমি কেমন ভাব সমাধিতে চলে গেছো? বলি খিদে তেষ্টা নেই নাকি? মনের মধ্যে অনেক চিন্তা, অনেক খটকা গিন্নি। কি করে খটকা দূর করব সেটাই ভাবছি। কেন, চিন্তার কি হলো? অনেকগুলো খটকা। প্রথম খটকা গলা। গলা? কার গলা? তারপর ওর হাঁটা চলা কেমন যেন চেনা চেনা, কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে। কার হাঁটা চলা? কার সম্পর্কে বলছো তুমি? তারপরের খটকা মন্ত্রী আর চিত্রকরের গা ঘাসাঘাসি। কি যে বলছো ছাই, কিছু বুঝতে পারছি না। ওগো, হাওয়া বাতাস লাগেনি তো তোমার? গোপাল দাদু, তুমি আমাদের ডেকেছিলে? বলো কি দরকার? তাই তো, আমার বিপদ তারণীরা এসে গেছে। এবার তো বলো তোমার খটকাগুলো। বলবো বলবো, সব বলবো। শোন বাছারা, তোদের উপর একটা বিরাট দায়িত্ব দিচ্ছি, মন দিয়ে শোন। কৃষ্ণনগরে একটা খুব গোলমেলে লোকের আবির্ভাব হয়েছে। গোলমেলে? সে কি গো? হ্যাঁ গিন্নি, খুব গোলমেলে। সে খুব ভালো আঁকতে পারে, তার গলাটা আবার ধরা। মন্ত্রীর সাথে খুব ভাব। মন্ত্রী আর চিত্রকর মিলে রাজার রাজকোষ ফাঁকা করার অছিলায় এই কৃষ্ণনগরে এসেছে। আমাদের কি করতে হবে শুধু বলে দাও। কাল থেকে তোদের কাজ হলো লুকিয়ে মন্ত্রীর উপর নজর রাখা। মন্ত্রী রাজসভার পর কোথায় যায়। ঠিক আছে গোপাল দাদু। মন্ত্রী যেন তোদের কোনো রকমে দেখতে না পায়। ঠিক আছে, তাই হবে। আমাদের দেখতে পাবে না। ব্যাস, আমি নিশ্চিন্ত। মন্ত্রীমশাইয়ের দেরি হচ্ছে। ও আমার বানর সেনা আমাকে ঠিক খবর দেবে। মন্ত্রীমশাই এখনো আসেনি, এবার আসল খেলাটা খেলে নি। মহারাজ, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলো বলো। মহারাজ, নবাব বাহাদুরকে একটা চমক দেওয়া যায়। এমন উপহার দেবেন যাতে নবাব বাহাদুর খুব খুশি হবেন। কি বলতে চাইছো? একটু পরিষ্কার করে বলো না। নবাব বাহাদুরকে আমন্ত্রণ জানান, তারপর চিরঞ্জিতকে দিয়ে নবাব বাহাদুরের একটা ছবি আঁকান। নবাব বাহাদুর খুব খুশি হবেন। বাহ 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 বাহ, দারুণ বলেছো তো গোপাল। আজ সারাদিনটা তুমি ভালো করে দিলে। উফ, মন্ত্রীটা এখনো চিরঞ্জিতকে নিয়ে আসছে না কেন? ওই আসছে মহারাজ। এই মন্ত্রী, আজ তোমার দেরি হলো যে আমরা একটা বিরাট বিষয় নিয়ে আলোচনা করে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তোমাকে বললে তুমিও খুব খুশি হবে। কি বিষয় মহারাজ? আজই নবাব বাহাদুরকে চিঠি লিখে জানাও যে নবাব বাহাদুর যেন অবিলম্বে আমাদের এই কৃষ্ণনগরে পায়ের ধুলো দেন। কি ব্যাপারে মহারাজ? গোপাল একটা দারুণ সুন্দর পরিকল্পনা দিয়েছে। চিরঞ্জিতকে দিয়ে নবাব বাহাদুরের একটা ছবি আঁকিয়ে সেই ছবি নবাব বাহাদুরকে উপহার দেব। হ্যাঁ, ভীষণ ভালো পরিকল্পনা। এতে করে চিরঞ্জিতের নাম হয়ে যাবে। হ্যাঁ। কি চিরঞ্জিত, খুশি নাও? রে, এটা তো মহাকেলো হলো। আমি তো ছবি আঁকতে জানি না ছাই। এই মুশকিল হয়েছে, বেবি কি হবে? তুমি তো দেখছি মহা চিন্তায় পড়লে। কি, তুমি খুশি হওনি? এ তো খুব ভালো প্রস্তাব মহারাজ, তবে নবাব বাহাদুরকে এত তাড়াতাড়ি জানিয়ে কি লাভ? আগে চিরঞ্জিত ফুল লতা পাতা থেকে বেরিয়ে মানুষের ছবি আঁকুক। আমরা তো ওর হাতে মানুষের ছবি তো দেখিনি। এটাও তো কথা। কি গো গোপাল,
এই সমস্যার সমাধান কি করে করবে? এই সমস্যার সমাধানও আমার কাছে আছে মহারাজ। বল শুনি। চিরঞ্জিতকে এই রাজপ্রাসাদে আপনার কাছে রাখুন মহারাজ, এতে করে মন্ত্রী মশাইও একটু রেহাই পাবেন। আসলে রাজ অতিথি বলে কথা। না না মহারাজ, আমার মন্ত্রী মশাইয়ের বাড়ি থাকতে ভালোই লাগছে। না না মহারাজ, আমি একটা প্রকৃত শিল্পীকে নিজের কাছে রাখতে পেরে খুবই পুলকিত মহারাজ। করেছো বাবা পেঁচে, এবার সামলাও দেখি। কি করি বলো তো গোপাল? চিরঞ্জিত তো মন্ত্রীর বাড়িতেই থাকবে বলছে। কেউ যদি রাজ অতিথি থাকতে অস্বীকার করে তবে আপনি আর কি করবেন বলুন? যে যেখানে থাকতে চায় থাকুক। কিন্তু তাহলে নবাব বাহাদুরের ছবি আঁকা কি হবে? সেটাও হবে, এত তাড়ার কি আছে? নবাব বাহাদুরও আছেন আর আমাদের চিরঞ্জিত চিত্রকরও আছে। যে কোনো শুভ দিন দেখে আমন্ত্রণ জানিয়ে দেবেন। বেশ বেশ, ঠিক আছে। সকালের ঘটনাটা গোপাল দাদুকে না জানাতে পারলে পেটের ভেতরটা কেমন কেমন করছে। তো গোপাল দাদু আসছে। গোপাল দাদু এইদিকে তাড়াতাড়ি আসো। তোমার জন্য অনেক খবর নিয়ে বসে আছি। বল বল, আমি জানি আজ তোদের কাছে অনেক গল্প শুনবো। বল বল বল। তুই বল, তুই খুব ভালো করে গুছিয়ে কথা বলতে পারিস। গোপাল দাদু, তোমার কথা মতো আমরা সকালে মন্ত্রী মশাইয়ের বাড়ির কিছু দূরে লুকিয়েছিলাম। বেশ খানিকক্ষণ পর দেখি মন্ত্রী মশাই আর একটা লম্বা মানুষ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে জঙ্গলের রাস্তার দিকে। আমরাও কিছু নি। এই রাস্তাটা তো ওই গোটা ঘটার বাড়ি যাওয়ার সহজ রাস্তা। ঠিক বলেছিস, ওই তো ওরা দুজন বটা ঘটার বাড়ির দিকেই যাচ্ছে। ওরা বটা ঘটার বাড়ি গেল, তার মানে আমরা খটকার খুব কাছে। তারপর বল। তারপর আমরা বটা ঘটার বাড়ির জানলা দিয়ে ভেতরে তাকাই, দেখি। কি দেখলি? কি চিরঞ্জিত, কেমন লাগছে? বটা ঘরটা তোমাকে ঠিকঠাক যত্ন করছে তো? করছে মন্ত্রী মশাই, আমার আর কি প্রয়োজন? দুবেলা দুমুঠো খেতে পেলেই হলো। আরে এ তো দিনে দুপুরে চুরি। ছি 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 ছি, একজন কাজ করছে আর বাকি সবাই তাকে ঠকাচ্ছে। না 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 না, এ আমার সহ্য হবে না। তোরা বাড়ি যা। প্রণাম মহারাজ। গোপাল দাদা আপনার সাথে দেখা করতে এসেছেন মহারাজ। এত রাত্রে গোপাল? কিছু নিশ্চয়ই ব্যাপার ঘটেছে, গোপালকে আসতে দিন। এত রাতে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি মহারাজ। না 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 না, তুমি বলো বলো বলো, কি সমস্যা? মহারাজ, আপনার বিশ্বাস আর সরলতা নিয়ে খেলা করছেন আমাদের মন্ত্রী মশাই আর ভগবান। ভগবান? ভগবান এখানে কোত্থেকে এলো? চিরঞ্জিত চিত্রকরের ছদ্মবেশ নিয়ে আপনার থেকে যে মোহন নিয়ে যাচ্ছে সেই হলো ভগবান। আর যে অক্লান্ত পরিশ্রম করে যে ছবিগুলো আঁকছে সে আসল চিরঞ্জিত বটা ঘটার বাড়িতে অত্যন্ত অবহেলায় তার শিল্প বিক্রি করছে শুধু এক মুঠো খাবারের জন্য। মহারাজ মহারাজ, আমি এই ঘটনা সহ্য করতে পারছি না, আপনি এক্ষুনি ব্যবস্থা নিন। আপনি কিছু লেঠেল পাঠিয়ে বটা ঘটা সহ সবাইকে গ্রেপ্তার করুন মহারাজ। বটা ঘটার বাড়ির কাছে গিয়ে লেঠেলদের একটু অপেক্ষা করতে বলবেন। মন্ত্রী মশাই আর ভগবান চলে গেলে ওদের ধরতে হবে। এই বলেছ গোপাল, তোমার কথা বিশ্বাস না করাটা আমার কাল। না না না, আমি এক্ষুনি লেঠেল পাঠাচ্ছি আর প্রকৃত চিত্রকরকে রাজ অতিথিশালায় রাখবারও ব্যবস্থা করছি। তুমি আমার চোখ খুলে দিলে গোপাল। গোপালের বুদ্ধি, বুদ্ধিতেই সিদ্ধি। কি গোপাল, তোমার আজ এত দেরি হলো? মহারাজ, ওই চোর পেয়াদা খেলতে গিয়ে একটু দেরি হয়ে গেল। চোর পেয়াদা খেলা, লোটো হাজার মেলা। তা কে চোর আর কে পেয়াদা? পেয়াদা আমি। আর চোর? তা চিরঞ্জিত চিত্রকর, আজ এক্ষুনি আমার ছবি আঁকো। মহারাজ, মহারাজ এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে মহারাজ? কি আর করা যাবে বলো চিত্রকর? গোপাল তো আমার বড় প্রিয়, তাই ওর একটা ছবি রাজসভায় থাকবে, তাই আমার আদেশ তুমি আঁকো। সর্বনাশ, কোথা থেকে কি হলো? মহারাজ, আমি সভাজ্ঞবি, আমারও চাই একটা ছবি। কি ভগবান, কি ভাবছো? ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে? কি ভগবান, নকল চিরঞ্জিত ছেড়ে আসল চিরঞ্জিতকে বটা ঘটার বাড়িতে রেখে তো ভালোই ব্যবসা ফেলেছিলে। ওরই আসল চিরঞ্জিতকে নিয়ে এসো। ইনি হলেন আসল চিত্রকর চিরঞ্জিত। আজ থেকে এই চিরঞ্জিত হলো আমার রাজসভার একজন রত্ন, আর নকল চিরঞ্জিত ওরফে ভগবান আর আমার মিথ্যে
মিথ্যেবাদী মন্ত্রীকে 1 মাসের কারাগার আর রাজপ্রাসাদের তরুণ থেকে বাজার পর্যন্ত নাক খত দিতে হবে। মহারাজ, আমার নাক তো ভোঁতা হয়ে যাবে। শুরু করো। আর এই পুঁটি উল্টে দল, ওদের কাজ হলো ওদের পেছন পেছন যাওয়া। যেমন কর্ম তেমন ফল। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।